কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। সামনের শনিবার আমার খেলা শেষ, তারপর আমি আর কোম্পানির ডিরেক্টর থাকছি না। ওরা আমাকে তাড়িয়ে দেবে আর সঙ্গে সঙ্গে আমার দেনাদারেরা নেকড়ের পালের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়বে। হঠাৎ তার খেয়াল হলো তিনি কি বলছেন। আমাকে ধমকে বললেন, বোকার মতো দাঁড়িয়ে শুনছো কি? এখনো ঘড়ি আর রেডিও পাওনি? ঠিক আছে, ওই ড্রয়ার থেকে নিয়ে নাও, তারপর ঘর থেকে বেরিয়ে যাও। না বলে বা সাড়া না দিয়ে কখনো আমার ঘরে ঢুকবে না। হিম্মত ভাই যে আমাকে ঘড়ি আর রেডিও দিয়েছেন তা তিনি ভুলে গেছেন। আমি মানুষটা তো ভালো নই, বাইরে সবাই আমাকে ভালো বলে জানে, কিন্তু ভেতরে আমি ভীষণ কুটিল। সাধুতা দেখাতে গিয়ে ওমেগা ঘড়িটা নিয়ে নিই, কিন্তু এখন লোভ হচ্ছিল, তাই আমি আর কথাটি না বলে ড্রয়ার খুলে ওমেগা রেস্টওয়াচখানা এবং একটা ট্রানজিস্টার পকেটে ফুললাম। পকেট ট্রানজিস্টারের সঙ্গে যে একখানা খাম উঠে এসেছে সেটা খেয়াল করিনি। ড্রয়ার বন্ধ করে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি আর কথাটি না বলে দরজাটা বন্ধ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। নিজের ঘরে ফিরে এসে পকেট থেকে ঘড়ি দুটো আর রেডিও দুটো বার করলাম। দুটো ঘড়ি আর দুটো রেডিও ভালো দাম পেলেই ছেড়ে দেবো, কিন্তু এই খামখানা কি? হ্যাঁ, এটাই কি আছে? ক্রিসমাস কার্ড নাকি? খাম খুললাম, ভেতরে দুখানা ফটোগ্রাফ। আরে সর্বনাশ, এই যে দারুণ ছবি! একখানা ছবিতে চন্দ্রা একটা সোফায় নগ্ন হয়ে বসে আছে। একজন যুবক তার ডান হাত দিয়ে চন্দ্রাকে জড়িয়ে ধরে তাকে চুম্বন করছে। দুজনকেই স্পষ্ট চেনা যাচ্ছে। ছবিখানি রীতিমতো অশ্লীল। অন্য ছবিখানাও আরেক যুবকের সঙ্গে আলিঙ্গন ও চুম্বনরত হলেও ওটাকে অশ্লীল বলা চলে না। দারুণ জিনিস পাওয়া গেছে। এই ছবি দেখে এই চন্দ্রাকে ঘায়েল করব। যেভাবে হোক হিম্মত ভাই এই ছবি সংগ্রহ করেছেন, কিন্তু তিনি তো এই ছবির সাহায্যে চন্দ্রাকে ডিভোর্স করতে পারতেন। এই ছবি কি তবে জাল নাকি? নাকি হিম্মত ভাইয়েরও এমন কীর্তির ছবি চন্দ্রার কাছে আছে, আর ছবিগুলো লুকিয়েও তো রাখেননি হিম্মত ভাই। আজ শুনবেন জেমস এডলিসের লেখা থ্রিলার উপন্যাসের বাংলা রূপান্তর চক্রান্তের মায়াজালে। আজকের পর্ব প্রমাণ করো খুন। বাংলা রূপান্তর চিরঞ্জীব সেন। আমাদের উপস্থাপনায় এই গল্পটি যদি আপনাদের শুনতে ভালো লাগে আর এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা অবশ্যই ভুল করবেন না। শুরু হচ্ছে জেমস এডলিসের লেখা থ্রিলার কাহিনীর বাংলা রূপান্তর চক্রান্তের মায়াজালে। আজকের পর্ব প্রমাণ করো খুন। পরদিন সকালে 8টা বাজতে না বাজতে আমার ঘরে ইন্টারকমে ফোন বেজে উঠল। হিম্মত ভাইয়ের কণ্ঠস্বর। আশিত, আমি কাঁটায় কাঁটায় 9টায় বেরোবো, আগেও বেরোতে পারি। তুমি 8:30টায় গাড়ি বার করবে, ব্রেকফাস্ট করে নাও। ঠিক আছে স্যার, আমি 8:30তেই গাড়ি বার করে রাখবো। আমি তখন দাড়ি কামাচ্ছিলাম। তাড়াতাড়ি দাড়ি কামিয়ে স্নান করে কয়েকখানা টোস্ট আর চা খেয়ে রেডি হয়ে ঠিক 8:30টায় গাড়ি বার করে ঝিড়ে ঝুড়ে পরিষ্কার করে সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলো। 8:45টায় হিম্মত ভাই এলেন।
দামি স্যুট পরেছেন, হাতে একটা ব্রিফকেস। আগে এটা দেখিনি। গাড়িতে উঠবার আগে আমাকে বললেন, তুমি তো দেখছি দুদিনে গাড়ির চেহারা ফিরিয়ে দিয়েছ। আব্দুলটা ফাঁকি দিত। আমি মনে মনে খুশি হলাম। হিম্মত ভাই গাড়িতে উঠে বললেন, আমি এখন অফিস যাব না, তুমি আমাকে এয়ারপোর্ট নিয়ে চলো। আমি 10টার ফ্লাইটে বম্বে যাব। তবে রোজ যেমন যাও তেমনি বিকেলে আমার অফিসে যেও, আমাকে বাড়িতে নিয়ে আসবে। তাহলে স্যার আপনি নুন ফ্লাইটে ফিরে আসছেন? আমি তখন এয়ারপোর্টে গাড়ি নিয়ে আসবো না? না, এয়ারপোর্টে তোমাকে আর যেতে হবে না। আমি আর উত্তর দিলাম না। হিম্মত ভাই বম্বে যাচ্ছেন কেন? মনে পড়ল যে বিদেশি কোম্পানিতে হিম্মত ভাইয়ের ইন্স্যুরেন্স করা আছে, তারা এই দেশ থেকে পাট গুটিয়েছে। তবে তাদের অবশিষ্ট কাজ তদারক করে আমেরিকান এক্সপ্রেস। বম্বেতে ওদের অফিস আছে। এয়ারপোর্টে যখন পৌঁছলুম তখন প্লেন ছাড়তে অনেক দেরি। হিম্মত ভাই গাড়ি থেকে নামলেন না। আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার টাকা পয়সা আছে? না স্যার, মাকে কিছু পাঠাতে পারলে ভালো হতো। ঠিক আছে, তোমাকে কত মাইনে দেবো বলেছিলাম? 1000? হ্যাঁ স্যার। হিম্মত ভাই কিছু বললেন না। আমি সামনের মিরর দিয়ে দেখতে পাচ্ছি উনি ব্রিফকেস খুললেন। ব্রিফকেসের ভেতর থেকে ক্যাশমেমো বইয়ের মতো একটা বই বার করলেন। পকেট থেকে বল পেন বার করে তাতে কী সব লিখে সেটা বই থেকে ছেড়ে নিলেন। তারপর ব্রিফকেস বন্ধ করে কাগজটা আমার হাতে দিলেন। কাগজটা হাতে পেয়ে বুঝলাম এটা একটা হুন্ডি। হিন্দি হুন্ডি আমি দেখেছি, তবে এটা গুজরাটি ভাষায় ছাপা। হিম্মত ভাই গুজরাটি ভাষায় কি লিখেছেন আমি বুঝতে পারছিলাম না। উনি বললেন, আমার প্লেন ছাড়লে তুমি গাড়ি নিয়ে সোজা মান্ডবী চলে যাবে। এই যে ঠিকানা দেওয়া আছে, ঈশ্বর ভাই, রমন ভাই, এরা আমার প্রাইভেট ব্যাংকার। হুন্ডিটা আজই ভাঙিয়ে নিও। বেশি টাকা আর বাকি নেই। তোমার 1 বছরের মাইনে আর বোনাস আর ওভার টাইম সব ধরে আগাম 12,000 টাকা তোমাকে দিলুম। কিন্তু সাবধান, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ ঠিক সময়ে, কারণ আরও কয়েকটা দিন আমার বাঁচা দরকার। যাই হোক, আজই টাকা তুলে আজই একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবে। না না, ন্যাশনালাইজড ব্যাংক নয়, মান্ডবীতেই মানে কাছেই ন্যায় মন্দিরে সুরাট ব্যাংকের ব্রাঞ্চ আছে, সেইখানে অ্যাকাউন্ট খুলবে। এই নাও, আমার সই করা কার্ডখানা রাখো। ওরা ইন্ট্রোডাকশন চাইলে এটা দিও। 12,000! আমি সত্যিই অবাক, যেন লটারির টাকা পেলুম। আমি কিছু বলবার ভাষা খুঁজে পেলাম না। হুন্ডিটা ভাঁজ করে সযত্নে ভেতরের পকেটে রাখলুম। হিম্মত ভাই গাড়ি থেকে নেমে আমাকে বললেন, 10টা 10 মিনিট পর্যন্ত তুমি এখানে থাকবে, তারপর তুমি মান্ডবী যেও। আর বিকেল 4টায় আমার অফিস। আমি একটা সিগারেট ধরিয়ে কার রেডিওটা খুলে দিলুম। কিশোর কুমারের একটা গান হচ্ছিল। 12,000, 3টে ঘড়ি, 3টে রেডিও, চন্দ্রাকে ব্ল্যাকমেল করার মতো ছবি, প্লাস অফিসে পাওয়া সেই 500, যে 500 আমি জয়ন্তকে দিয়েছি বম্বে যাওয়ার খরচ বাবদ। অথচ আমি আসবার 1 সপ্তাহ আগে এক বিখ্যাত জ্যোতিষীকে আমার কোষ্ঠে বিচার করিয়েছিল। তিনি বলেছিলেন, আপনার সময় খুব খারাপ আসছে, প্রাণ সংশয় হতে পারে। একে কি বলে খারাপ সময়? হ্যাঁ হ্যাঁ। এয়ারপোর্ট থেকে সোজা মান্ডবী এলাম। ঈশ্বর ভাই, রমন ভাই মান্ডবীর জৌহরি পট্টির খ্যাতনামা হুন্ডিওয়ালা। ওদের নাকি 5 পুরুষের কারবার। যারা ওদের সঙ্গে কারবার করে তাদের ধারণা রিজার্ভ ব্যাংক ফেল করতে পারে, কিন্তু ঈশ্বর ভাই, রমন ভাই ফেল করবে না। রাত 2টোতেও ওদের গদিতে এসে লাখ টাকা চাইলে পাওয়া যায়। তবে টাকা জমা রাখলে ব্যাংকের চেয়ে সুদ কম, আর ধার নিলে সুদ বেশি। তবে কেন এদের সঙ্গে ব্যবসায়ীরা কারবার করবে না? ছুটির দিনে বা ব্যাংক ছুটির পর কিংবা অন্য সময়ে বিনা নোটিশে, এমনকি সিকিউরিটি ছাড়া কোথাও কোনো ব্যাংকের টাকা কি পাওয়া যায়? তবে একটা ব্যাপার আছে, হুন্ডি শোধ দেওয়ার মেয়াদের মধ্যে টাকা শোধ দিতেই হবে, নইলে আর কোনো হুন্ডিওয়ালার কাছ থেকে কখনো টাকা পাওয়া যাবে না। আমি আদার ব্যাপারই জাহাজের খবরে আমার দরকার কি? তবে যদি 1,05,000-এর দাঁওটা মারতে পারি, তাহলে না হয় হাওয়াই জাহাজে আমেরিকা পাড়ি দেওয়ার খবরটা নেওয়া যাবে। গদিতে কলারওয়ালা ছোট ঝুলের সাদা পাঞ্জাবি গায়ে, মাথায় গান্ধী টুপি পরা, চোখের রূপোর ফ্রেমের চশমা পরা একজন ভদ্রলোক বসেছিলেন।
আরও কয়েকজন ছিলেন, কিন্তু তাকেই আমার মালিক বলে মনে হলো। গুজরাটি কথা কিছু কিছু বুঝতে পারি, কিন্তু দু একটা শব্দ ছাড়া বলতে পারি না, তাই হিন্দিতেই বললাম, আমি হিম্মত ভাই শাহের কাছ থেকে আসছি, এই হুন্ডিটা ভাঙাতে এসেছি। তিনি হাত বাড়ালেন, আমি তার হাতে হুন্ডিটা দিলাম। তিনি সেটা ভালো করে দেখলেন, তারপর সেটা আরেকজনের হাতে দিয়ে গুজরাটি ভাষায় কিছু বললেন। সেই লোক একটা খাতা খুলে কী সব দেখে মালিককে আবার হুন্ডিটা ফিরিয়ে দিলেন। মালিক আরেকজন লোককে ইশারা করতে সে উঠে পাশের ঘরে গিয়ে একটা সিন্দুক খুলে 100 টাকার এক বান্ডিল এনে আমার হাতে দিয়ে বলল, গুনে নিতে। আমি গুনে দেখলাম ঠিকই আছে। তারপর শুক্রিয়া ও নমস্তে জানিয়ে বিদায় নিলাম। ন্যায় মন্দির কাছেই একটা 6 তলা বাড়ির মাথায় ইংরেজিতে বড় বড় লাল অক্ষরে লেখা রয়েছে ব্যাংক অফ সুরাট। টাকাটা আপাতত সেভিংস ব্যাংক অ্যাকাউন্টেই রাখা যাক। সেভিংস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বেশি সময় লাগলো না, পুরো 12,000ই আপাতত জমা রাখলুম। এই ব্যাংকের সুবিধা আছে, অল্প ভাড়ায় পার্সোনাল লকার পাওয়া যায়। ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা লকারে তাদের ব্যক্তিগত সামগ্রী বা কাগজপত্র জমা রাখতে পারেন, কিন্তু নগদ টাকা, সোনা বা জহরত কখনো নয়। তার জন্য পৃথক সেফ ডিপোজিট ভল্ট আছে। ব্যাংকের কাজ মিটিয়ে বাইরে এসে 1 কাপ কফি খেয়ে বাড়ি মানে গ্রিন পার্কে ফিরে এলুম। গাড়ি গ্যারেজ করলুম না, গাড়িখানা ধোয়া দরকার। নিজের ঘরে গিয়ে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি গায়ে বেরিয়ে এসে গাড়ি ধুতে আরম্ভ করলুম। আমারই যেন রোলস, এত যত্ন করে ধুলুম, পালিশ করলুম। কাজ শেষ করে গাড়ি যখন গ্যারেজ করতে যাব, ঠিক সেই সময় চন্দ্রা বাড়ি থেকে বেরিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। ইঞ্জিনে স্টার্ট দিতে যাচ্ছিল, স্টার্ট দিলাম না। আমি জিজ্ঞাসা করলাম, ম্যাডাম কিছু বলবেন নাকি? আজ তোমার ফিরতে এত দেরি হলো? দেরি তো হয়নি ম্যাডাম, বরং আজ সকালে সাহেবকে নিয়ে অনেক আগে বেরিয়েছিল। তবে ফেরবার পথে একবার সার্ভিস স্টেশনে গিয়েছিল, ব্যাটারিটা আর ব্রেক একবার চেক করিয়ে নিল। কোনো কাজ কিছু করতে হবে ম্যাডাম? কাজ? হ্যাঁ, তা একটা আছে বটে। তুমি আমাকে আজকে রাত্রে বিজু ক্লাবে পৌঁছে দেবে। সেই ক্লাবে আমি নিজে ড্রাইভ করে যেতে চাই না, কারণ কোনো মেয়ে যায় না। আর শোনো, ভালো স্যুট পরবে। তোমাকে তো আমি হিম্মত নতুন স্যুট কিনে দিয়েছি। তারপর আমাকে পৌঁছে দিয়ে রাত্রি ঠিক 1টার সময় আমাকে ক্লাব থেকে আবার বাড়ি নিয়ে আসবে। রাত্রি 1টা পর্যন্ত কি আমি গাড়িতে বসে থাকবো? নাইট শোতে একটা সিনেমা দেখে আসতেই পারো, তারপর না হয় বাকি সময়টা গাড়িতে ঘুমোলে। আমি এখন চললাম। আর হ্যাঁ, ভুলে যেও না যেন, রাত্রি 8টার পর যে কোনো সময় কিন্তু আমি বেরোবো। তুমি রেডি থেকো। আমি সত্যিই অবাক হলাম। চন্দ্রার স্বর অনেক কোমল, সুরও আদেশ করার মতো নয়। খানিকটা এগিয়ে গিয়ে চন্দ্রা আবার ফিরে এসে আমাকে বলল, অসিত, তুমি তো তাহলে আমাদের বাড়িতেই রয়ে গেলে। তাহলে আর আমরা শুধু শুধু ঝগড়া করতে যাব কেন? এখন থেকে আমরা ফ্রেন্ড। আর তাছাড়া তুমি তো কোনো পেশাদার ড্রাইভারও নও, তাই তুমি আমাকে আর ম্যাডাম ট্যাডাম বলে ডেকো না। ভাবিজি বা বেহেনজি, যা হোক একটা ইচ্ছে তুমি ডাকতে পারো। তাই বলবো ভাবিজি। তারপর চন্দ্রা আমার দিকে চেয়ে এমনভাবে হাসলো, আমার মাথা ঘুরে গেল। চন্দ্রার ডান দিকের বুকের ওপর থেকে আঁচল সরে গিয়েছিল। আমি গাড়িতে বসে না থাকলে চন্দ্রার বুকের ওপর নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়তাম। মেয়েদের সঙ্গে আমার বেশ বনে, ওদের সঙ্গে আমি বেশ সহজভাবে আলাপ করতে পারি, মেয়েরাও আমাকে পছন্দ করে। তাই চন্দ্রা তার কঠোর ভাব দূর করে আমার প্রতি কোমল হওয়ায় আমি মোটেই অবাক হইনি। ভালো স্যুট আমার আছে ঠিকই, কিন্তু একটা ভালো টাই আর একজোড়া জুতো চাই। বাজে টাই আর কাবুলি পরে তো আর চন্দ্রার মতো সুন্দরীর সঙ্গে একটা নামি ক্লাবে যাওয়া যায় না। 4টের সময় নর্মদা ভ্যালি ইন্ডাস্ট্রি অফিসে যেতে হবে সাহেবকে আনতে, তাই খানিকটা আগেই রোলস নিয়ে বেরিয়ে পড়ল। হ্যান্ডলুমের একটা ভালো টাই, একজোড়া জুতো আর সিল্কের একটা রুমাল কিনে সাহেবের অফিসের দিকে গাড়ির মুখ ফেরালাম। পথে বেশ ভালো একটা সেলুন দেখতে পেলাম, এবং এই অসময়েও খালি ছিল। ঘড়ি দেখলাম, এখনো যথেষ্ট সময় আছে। সাহেবের অফিসে পৌঁছতে এখান থেকে 5 মিনিটও লাগবে না। সেলুনের সামনে রোলস বড় একটা থামে না। সেলুনের মালিক রীতিমতো সন্ত্রস্ত। সেলুনে ঢুকে বললাম, একটু তাড়াতাড়ি ভাই, শুধু হেয়ার কাটিং আর কিছু না। সেলুনের ছোকরা মালিক বেশ চটপটে। টেপ রেকর্ডারে একটা ফিল্মি গানা চালিয়ে দিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমার চুল কেটে দিল। কাঁটায় কাঁটায় 4টের সময় সাহেবের অফিসে পৌঁছে গেল।
গতকালের মতো সাহেব আজ নিশ্চল অবস্থায় ছিলেন না, প্রায় স্বাভাবিক। আমি নক করে ঘরে ঢুকলাম। ঢোকার সঙ্গে সঙ্গে বললেন, তোমাকে নক করতে কে বলেছে? সোজা চলে এলেই তো পারতে। বুঝলুম গত রাত্রের সব ঘটনা সাহেব একেবারেই ভুলে গেছেন। তারপর বললেন, যাক, তুমি ঠিক সময় এসেছ। হুন্ডি ভাঙিয়েছিলে? হ্যাঁ স্যার, হুন্ডি ভাঙিয়ে সুরাট ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আপনার কার্ড দেখালো, তবুও ওরা বলল ওদের ব্যাংকের এই কার্ডখানায় আপনি একটা সই করে দিলে ভালো হয়। আমি কার্ডখানা সামনে ধরতেই উনি সই করতে করতে বললেন, ঠিকই বলেছে, নইলে অডিট অবজেকশন হতে পারে। উনি যখন ব্যাংকের কার্ডখানা সই করছিলেন তখন আমি লক্ষ্য করলাম ইন্স্যুরেন্স পলিসিখানা ওর টেবিলে রয়েছে। ওটা বোধহয় সঙ্গে করে বাড়ি নিয়ে যাবেন। কোথায় রাখবেন তা তো আমি জানি। ওর শোবার খাটের দিকে একটা ওয়াল সেফ আছে, তার উপর একটা ক্যালেন্ডার ঝোলে। নিশ্চয়ই সেই ওয়াল সেফের মধ্যে পলিসিখানা রাখবেন। আমাকে কার্ডখানা ফিরিয়ে দিতে বললেন, কিছু কাজ আছে অসিত। ওই দেখো, দুটো খালি এয়ার ব্যাগ রয়েছে। ড্রয়ার খুলে যত কাগজপত্র পাবে সব ব্যাগ দুটোতে ভরে নাও। ওগুলো আমার পার্সোনাল বিল, ভাউচার, চিঠি এক্সেট্রা। আমার সঙ্গে কথা বলতে বলতে তিনি লাইফ ইন্স্যুরেন্স পলিসিখানা এবং পরে টেবিলের ড্রয়ার খুলে সিল করা একটা খাম, কয়েকখানা চিঠি আর এক গাদা ফাউন্টেন পেন, বল পেন, পেন্সিল, কয়েকটা ছুরি, কাঁচি আর নেল কাটার বার করলেন। শুধু নেল কাটার এবং একটা বিরো বল পেন নিজের পকেটে নিলেন। বাকি সব পেন, পেন্সিল ইত্যাদি সব আমাকে দিয়ে দিলেন। বললেন, তোমার ভাই বোন বা ভাইপো ভাইচিদের এগুলো দিয়ে দিও। সব গুছিয়ে নিয়েছো? ফাইল ক্যাবিনেটের ড্রয়ারগুলো ভালো করে দেখে নাও আর কিছু কাগজপত্র পড়ে আছে কিনা। এইসব কাগজগুলো তোমাকে অ্যারেঞ্জ করে খুব তাড়াতাড়ি ফাইল করে আমাকে একটা স্টেটমেন্ট তৈরি করে দিতে হবে। সময় আর বেশি নেই। শেষ কথাটা তিনি একটু পরে বললেন। কেন বললেন ঠিক বুঝলুম না। তবে কি উনি টের পেয়েছেন চন্দ্রা কবে ওকে খুন করবে বা খুন করবার চেষ্টা করবে? হয়েছে অসিত, এবার তাহলে চলো। হিম্মত ভাই উঠে দাঁড়ালেন। চেয়ার থেকে বেরিয়ে এসে ডান হাত দিয়ে দেয়ালে একটা হ্যান্ডেল ধরে টানলেন। বাঁ হাতে অবশ্য তার সেই ব্রিফকেসটা ধরা ছিল। এখানে যে একটা দেয়াল আলমারি ছিল তা আমার জানা ছিল না। আলমারির পাল্লা খুলতেই দেখলাম অনেকগুলো নতুন মদের বোতল এবং অনেকগুলো কাট গ্লাসের ভালো গিলাস রয়েছে। টুকিটাকি আরও দু একটা জিনিস রয়েছে। এগুলো শুক্রবার নিয়ে যাব। সেদিন বেতের বাক্স আনতে হবে। বেতের বাক্স বাড়িতে আছে। তুমি আমাকে সেদিন সকালে অফিসে আসবার সময় মনে করিয়ে দিও। অল্প স্বল্প মদ খাই, তাই মদের বিষয়ে কিছু খবর রাখি। যে কটা বোতল চোখে পড়ল সব কটা বিদেশি। এদের মধ্যে সবচেয়ে যেটা সস্তা সেটারই দাম অন্তত 200 টাকা তো হবেই। আমি বললাম, ঠিক আছে স্যার, যদি বলেন বাক্সগুলো কোথায় আছে তাহলে আমি সেগুলো বার করে দেখে ঝেড়ে ঝুড়ে রাখতে পারি। তাই হবে, নাও চলো। এয়ার ব্যাগ দুটো হাতে নিয়ে আমি এগিয়ে চলল। তারপর গাড়ির সামনে এসে একটা দরজা খুলে সাহেবকে বসিয়ে এয়ার ব্যাগ দুটোর লাগেজ বুকে রাখতে যাচ্ছিলাম। উনি বললেন, ও দুটো এখানে আমার পায়ের কাছে রাখো। বাড়ি ফেরবার পথে বলল, ম্যাডাম আমাকে বলেছিলেন আজ রাত্রে আপনি নাকি আর বেরোবেন না। উনি বলছিলেন আজ রাত্রে 8টার সময় ওকে বিজু ক্লাবে নিয়ে যেতে। উনি নাকি রাত্রে একা গাড়ি চালাতে আর সাহস করছেন না। উনি এই কথা বলেছেন? তাহলে ঠিক আছে, আমি বেরোবো না। যদি বেরোই তাহলে নিজেই বেরোবোক্ষণ। বাড়িতে পৌঁছে ব্রিফকের সাথে হেম্মত ভাই আগে আগে চললেন। আমি এয়ার ব্যাগ দুটো হাতে নিয়ে ওকে অনুসরণ করছি। ওপরে বারান্দায় উঠে যখন ওর বসবার ঘরের দরজায় ঢুকবো তখন কোন দিক থেকে চন্দ্রা এসে আমাকে বললেন, অসিত, মনে আছে তো 8টায় বেরোবো? মনে আছে ভাবিজি। হিম্মত ভাই ততক্ষণে ঘরে ঢুকে গিয়েছিলেন। চন্দ্রার সঙ্গে আমার চোখাচোখি হলো। চন্দ্রাও হাসল। হাসিটার একটা অর্থ আছে, কিন্তু সে অর্থ আমি তখন ধরতে পারলাম না। দাড়ি কামিয়ে স্নান করে ফিটফাট হয়ে আমি 8টার কয়েক মিনিট আগে গ্যারেজ থেকে চন্দ্রার ক্যাডিল্যাকখানা বার করলাম। চন্দ্রার একজন ক্লিনার আছে, সে রোজ এসে গাড়ি ধুয়ে ঝেড়ে মুছে পালিশ করে দিয়ে যায়। ছানি গ্রামের ক্লক টাওয়ারে ঢংঢং করে 8টা বাজার সঙ্গে সঙ্গে দেখি বাড়ি থেকে চন্দ্রা বেরিয়ে আসছে। আরে এই যে দেখছি মেম সাহেব। চন্দ্রা টকটকে লাল রঙের লম্বা ঝুলওয়ালা একটা ফ্রক পরেছে। বক্ষযুগল অর্ধ উন্মুক্ত, পিঠ পুরো উন্মুক্ত,
মাথায় নিজের চুলের ওপর সোনালি উইক পড়েছে। দারুণ দেখাচ্ছে চন্দ্রাকে। গাড়িখানার 2 সিটার, পেছনে একটা বাস্কেট সিট আছে। চন্দ্রা গাড়িতে উঠে আমার পাশে বসলো, প্রায় গা ঘেঁষে। হ্যান্ডব্যাগ খুলে কি একটা যেন খুঁজতে খুঁজতে আমাকে উদ্দেশ্য করে বলল, কেমন মানিয়েছে বলো তো অসিত? সত্যি কথা বলবো ভাবিজি, উর্বশীকে দেখিনি, কিন্তু উর্বশীও এত সুন্দরী ছিল না বোধহয়। শোনো অসিত, আমরা বিজু ক্লাবে যাব না, আমরা এখন বড়দা ক্লাবে যাব। বড়দা ক্লাবের ডান্সিং ফ্লোরটাও বেশ বড়, আর ওখানে একটা স্কেটিং রিক্সও আছে। আর আরেকটা মজা, ওখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় না, পাওয়া যায় শুধু 4 থেকে 5 রকম, আর সেটা বিজুর চেয়েও বেশ কম দামে। আমরা সেখানেই যাব। ম্যাডাম, ভাবিজি ওখানে বার আছে? না, ওরা বোধহয় এখনো লাইসেন্স পায়নি। আর থাকলেই বাকি, আমার তো আর পারমিট নেই, তোমারও নেই নিশ্চয়ই। যাকে চলো তো আগে যাই। এ ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, টুমরো উইল শ্যাল ডাই। বরোদা ক্লাব নামটা বড় সেকেলে, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম ক্লাবটি অত্যন্ত আধুনিক। বেশ ভিড় দেখলাম, সবাই যুবক যুবতী, আমাদের বয়সী খুব কম মেয়ে পুরুষই চোখে পড়ল। ক্লাবে চন্দ্রা ঢোকার সঙ্গে সঙ্গে প্রায় একটা সাড়া জেগে উঠল। সর্বত্র একটা চাঞ্চল্য লক্ষ্য করা গেল, এমনকি ব্যান্ডও যেন বেশ জোরে বেজে উঠল। সব যুবক ঘাড় বেঁকিয়ে চন্দ্রার দিকে হাঁ করে চেয়ে রইল। মেয়েরাও চেয়ে দেখল, কিন্তু তাদের দৃষ্টি বা মন্তব্য স্বতন্ত্র। আমি শুনতে পেলাম একজন তো বেশ স্পষ্ট করেই বলল, ছিনাল। ক্লাবের ভেতর ঢুকে চন্দ্রাও বদলে গেল। আমার সঙ্গে যেন তার প্রেমিক প্রেমিকার সম্পর্ক। সকলের অনুরোধ প্রত্যাখ্যান করে এসে আমার সঙ্গেই নাচতে লাগলো। আমি তো আনাড়ি, স্টেপিং জানি না, কিন্তু চন্দ্রাই আমাকে নাচাতে লাগলো, গায়ে গা ঠেকিয়ে গালে গাল ঠেকিয়ে। ফিসফিস করে বলল, এখানে আবার আমাকে কিস টিস করে বসো না যেন, এসব কিন্তু বেআইনি। তবে হ্যাঁ, আমাকে আরো জোরে চেপে ধরতে পারো। খাওয়া দাওয়াও বেশ ভালো। চন্দ্রা বলল, তোমাকে কিন্তু দাম দিতে হবে না, এখানে আমার ক্রেডিট কার্ড আছে। শোনো না, আমি একটু টয়লেট থেকে আসছি, এখনই আসবো। আমি এক জায়গায় বসে অপেক্ষা করতে লাগলাম। 5 মিনিট তো দেখতে দেখতে কেটে যাওয়ার কথা। আমি সমবেত যুবক যুবতীদের পোশাক ও চালচলন লক্ষ্য করতে লাগলাম। পোশাকের কোনো নিয়ম নেই, পুরুষরা হাফ প্যান্ট ছাড়া সকলে যার যা ইচ্ছে পরে এসেছে। মেয়েদের মধ্যে জিন্সের সংখ্যাই বেশি। চন্দ্রা বলল, এখানে চুম্বন বেআইনি, কিন্তু থামের আড়ালে বা যেখানে আলো কম সেখানে তো চুম্বন বেশ চলছে। আরে 15 মিনিট হয়ে গেল, চন্দ্রা কি করছে? একটি মেয়ে কাঁধ থেকে ট্রে ঝুলিয়ে সিগারেট, চকলেট, টফি ও থ্রোট ট্যাবলেট বিক্রি করছিল। তার কাছ থেকে 1 প্যাকেট সিগারেট কিনে অনুরোধ করলাম, লেডিস টয়লেটটা একবার দেখে আসতে পারো? মাথায় সোনালি চুল, লাল ফ্রক পরা এক মহিলা এখনো আসছেন না কেন? চন্দ্রা, সে তো অনেকক্ষণ চলে গেছে। টয়লেটের ওদিকে একটা দরজা আছে, সেদিক দিয়ে বেরিয়ে গেছে। তুমি ঠিক দেখেছো? আরে এ বলে কি, চন্দ্রাকে আমি চিনি না। মিনিট 15 তো বটেই, বেশি তো কম নয়। চন্দ্রা একটা চাল চেলেছে। আমাকে ইচ্ছে করেই এখানে নিয়ে এসেছিল। আমাকে বসিয়ে রেখে সে নিশ্চয়ই গ্রিন পার্কে নিজের গাড়ি চালিয়ে চলে গেছে। গ্রিন পার্কে হিম্মত ভাইও এখন একা। রাত্রি 10টা বেজেছে। চন্দ্রার কোনো ভাড়াটে লোক এতক্ষণে হয়তো কাজ শেষ করেছে, কিংবা চন্দ্রা ফিরে গিয়ে নিজেই হয়তো কাজটি শেষ করবে। আমি গ্রিন পার্কে ফিরে দেখব সব শেষ হয়ে গেছে। হিম্মত ভাই আর ইহজগতে নেই। হিম্মত ভাইয়ের জন্য আমি যে খুব একটা দুঃখ অনুভব করলাম তা নয়। আমার মনে হলো আমার হাত দিয়ে 5 লাখ টাকা ফসকে গেল। এখন গ্রিন পার্কে ফেরা দরকার। বাইরে এসে দেখি চন্দ্রার ক্যাডলাক নেই, এবং পকেটে হাত দিয়ে দেখি আমার পার্সটিও নেই। এই পার্সেই যা ছিল, তাছাড়া আমার কাছে কানাকড়িও নেই। নাচবার সময় গায়ে গা ঠেকিয়ে চন্দ্রা আমার পকেট থেকে পার্সটিও তুলে নিয়েছে নিশ্চয়ই। এখন গ্রিন পার্কে ফিরবো কি করে? বাড়ি ফিরে যে অটোরিক্সা বা ট্যাক্সি ভাড়া দেবো তারও তো উপায় নেই। মেয়ে তো নয়, একেবারে শয়তান। কি করব ভাবছি, এমন সময় দেখি একজন সুদর্শন যুবক তার গাড়ির দরজা খুলছে। পেছনে আরেকটি যুবক দাঁড়িয়ে।
অসহায়ের মতো আমি তাদের দিকে ছুটে গেলাম। তোমরা কোন দিকে যাবে ভাই? ফার্টিলাইজার নগর। কেন? আমি যেন হাতে স্বর্গ পেলুম। আমি জানি যাব, কিন্তু ট্যাক্সি বা অটোরিক্সা ওদিকে যেতে রাজি হচ্ছে না। আমাকে একটু লিফট দেবে? আমার তাড়াতাড়িও আছে একটু। তোমার সেই লাল কোম্পানিয়ান কোথায় গেল? বুঝলাম ওরা চন্দ্রাকে লক্ষ্য করেছে, কিন্তু এদের তো আর বলতে পারি না যে সে আমাকে ফেলে সটকে পড়েছে। একটা মিথ্যা কথা বলল। সে তো গেছে বিজু ক্লাবে, সেখান থেকে একজনকে নিয়ে স্টেশনে যাবে, স্টেশন থেকে এসে আমাকে নিয়ে যাবে, অথচ আমাকে 10:30টার মধ্যে ছানি পৌঁছতেই হবে। প্লিজ তোমরা যদি একটু লিফট দাও। উইথ প্লেজার, বাট ওয়ান কন্ডিশন। কি কন্ডিশন? শনিবার এই ক্লাবে আমরা আবার আসবো। ইউ ব্রিং দ্যাট গার্ল এবং আমাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেবে। আমি তো সঙ্গে সঙ্গেই প্রমিস করলাম। ওরা আমাকে গাড়িতে তুলে নিল এবং 10 মিনিটের মধ্যে ছানি বাস স্ট্যান্ডের কাছে নামিয়ে দিল। গাড়ি থেকে নেমে আমি যুবক দুজনকে ধন্যবাদ জানিয়ে গ্রিন পার্কের দিকে একরকম ছুটতে লাগলাম। যুবকদের গাড়ির লাল ব্যাকলাইট অদৃশ্য হয়ে গেল। ওরা আরও খানিকটা আগের দিকে যাবে। গ্রিন পার্কের গেট পার হয়ে ভেতরে ঢুকে দেখি গ্যারেজ ঘরে আলো জ্বলছে। গাছের ও বাগানের ঝোপের আড়ালে আড়ালে যতটা সম্ভব গ্যারেজের কাছে এগিয়ে গেল। একটা লতাকুঞ্জের আড়াল থেকে দেখলাম চন্দ্রার ক্যাডিলাক দাঁড়িয়ে রয়েছে। চন্দ্রা তার লাল ফ্রক ছেড়ে রেখে একটা সবুজ চ্যানিয়া ও সবুজ ব্লাউজ পরেছে। বিউইক গ্যারেজে আলো জ্বলছে। হিম্মত ভাই মেঝেতে উপর হয়ে পড়ে রয়েছে, শরীরটা কাঁপছেও বুঝি। তাহলে এখনো সর্বনাশ হয়নি, তবে সর্বনাশের একটা চেষ্টা চলছে হয়তো। আমি অনুমান করলাম চন্দ্রা কোনোভাবে হিম্মত ভাইকে বিউইক গাড়িতে তোলবার চেষ্টা করছে। ওই গাড়িতে তুলে নিজেই হয়তো ড্রাইভ করে কোথাও হাইওয়ের ধারে ছেড়ে দিয়ে আসবে। হাইওয়ে দিয়ে রাত্রে প্রচুর অয়েল ট্যাঙ্কার অত্যন্ত দ্রুত গতিতে যায়। হাইওয়েতে রাস্তার ধারে স্ট্রিট লাইট থাকে না, বিউইকের ব্যাকলাইটও জ্বলবে না। যে কোনো অয়েল ট্যাঙ্কার বিউইক গাড়িখানাকে ধাক্কা মেরে তছলছ করে দিতে পারে। রোলস কিংবা ক্যাডিলাকের থেকে পুরনো মডেলের এই বিউইক গাড়িখানার দাম কম, বাকি দুটো গাড়ি বেচলে বেশি দাম পাওয়া যাবে। মাথা খাটিয়ে দারুণ প্ল্যান বার করেছে তো। হিম্মত ভাই উপর হয়ে শুয়েছিল। আমি দেখলাম চন্দ্রা বেশ সহজে হিম্মত ভাইকে খানিকটা টেনে নিয়ে গিয়ে চিৎ করে শুইয়ে দিল। হিম্মত ভাই কথা বলছেন। চন্দ্রাকে জড়িয়ে জড়িয়ে বললেন, আরে তুমি অত টানাটানি করছো কেন? আমি তো তোমায় বাধা দিচ্ছি না। চন্দ্রা হিম্মত ভাইকে ধরে অবলীলাক্রমে দাঁড় করিয়ে দিল। মেয়েটার শক্তি দেখে আমি তো অবাক। এদিকে হিম্মত ভাই সেদিন মাতাল হননি, বরং মাতালের অভিনয় করছিলেন, তা আমি তারই মুখ থেকে পরে শুনেছিলাম। চন্দ্রাকে হিম্মত ভাই আবার বললেন, সে কথাই তো বলছি বৌদি, তোমাকে তো বাধা দিচ্ছি না, সাহায্যই করছি। তুমি মিছিমিছি আমাকে নিয়ে টানাটানি করছো। ন্যাকামি! বৌদি নাও গাড়িতে ওঠো। বৌদি বড় আর শালি বলো, তোমার আজ নিস্তার নেই। গ্যারেজে চন্দ্রারই একটা চেক টি শার্ট কোথাও ঝুলছিল। সেটা গায়ে দিয়ে গাড়িতে যখন উঠতে যাচ্ছে তখন আমি আর থাকতে পারলাম না, আড়াল থেকে বেরিয়ে এলাম। আশ্চর্য কড়া নার্ভ চন্দ্রার। আমাকে আচমকা দেখে সে মোটেই বিচলিত হলো না। বলল, এই যে অসিত, তুমি এসে পড়েছো। কোথায় ছিলে? টয়লেট থেকে ফিরে এসে তোমায় কোথাও দেখতে পেলাম না। কোথায় গেছিলে আমাকে একা ফেলে? শোনো, হিম্মত একবার ক্লাবে যাবেই বলছে, কোনো কথা শুনলো না। তুমি ওকে একটু নিয়ে যাও না প্লিজ। আমি কোনো উত্তর দিলাম না, শুধু বললাম, মিস্টার শাহকে আমি নিয়ে যাচ্ছি, আপনি যান, শুয়ে পড়ুন। আমি মিস্টার শাহকে ফিরিয়ে এনে ওর ঘরে শুইয়ে দেব। ড্রাইভারের সিটে বসে ইঞ্জিন স্টার্ট দিয়ে হিম্মত ভাইকে নিয়ে গেট দিয়ে বেরিয়ে এলো। গেট থেকে বেরিয়ে 100 গজ রাস্তা গেছি কিনা গেছি, হিম্মত ভাই হঠাৎ সোজা হয়ে বসলেন। এতক্ষণ তিনি মাথা নিচু করে ঢুলছিলেন। তিনি বললেন, অসিত, পাশে ওই কাঁচা রাস্তার ধারে গাড়ি রাখো। আমি কোথাও যেতে চাইনি বা যাবো না। বুঝতেই পারছো, ও তোমাকে সরিয়ে দিতে চাইছিল। ও যখন আমার ঘরে ঢুকলো তখনই আমি মাতালের ভান করলুম। এসব আমি আগেই ভেবে রেখেছিলাম। তুমি আমার দিকে এমনভাবে চাইছো কেন? ভূত দেখছো? তুমি ফিরলে কি করে? এই নাও তোমার পার্স। কি করে আমার পকেট থেকে পার্স চন্দ্রার কাছে গেল এবং চন্দ্রার কাছ থেকে হিম্মত ভাইয়ের কাছে এলো, সে রহস্য আপাতত মুলতবি থাক। দুজন ছোকরা আমাকে লিফট দিয়েছিল।
তাই আমি ঠিক সময় এসে পড়তে পেরেছি, নইলে মিসেস রায়ের পক্ষে এই রাত্রে ড্রাইভ করা অসুবিধেই হতো। কচু হতো। কোন চুলো থেকে ক্যাডিলা খাকি এলো ওসব কিছু নয়। আমার 10 লাখ টাকা ইনশিওর করা আছে, মরে গেলে ওই টাকা সে পাবে। এই জন্য যত শীঘ্র সম্ভব আমাকে খারিজ করতে চায়। অত রূপ যা সে এমন শয়তানি কি করে হয় বলতে পারো? রূপসীরাই তো সর্বনাশ করে বলে শুনেছি স্যার, কিন্তু আপনি যা বললেন তা তো আমার বিশ্বাসই হচ্ছে না। তুমি এখনো ছেলে মানুষ, দুনিয়ার কিচ্ছু জানো না। এখন গাড়ি ঘোরাও, বাড়ি ফিরে চলো। তুমি ঠিক সময়ে এসে পড়েছিলে, নইলে আজও আমাকে মারবার চেষ্টা করতো। তিনি একটা সিগারেট ধরালেন। আমি গাড়ির মুখ ঘুরিয়ে বাড়ির দিকে চললাম। রাস্তায় স্ট্রিট লাইট না থাকলেও খুব একটা অন্ধকার নয়। রাস্তার একপাশে বড় বড় সব কারখানা। সেই সব কারখানায় সারা রাত্রি ফ্লোরোসেন্ট আলো ঝলমল করে। এছাড়া বায়ু যাতে দূষিত না হয় সেজন্য ইন্ডিয়ান পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির কর্তৃপক্ষ সুউচ্চ চিমনি থেকে কার্বন মনোক্সাইড গ্যাস জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। রাবণের চিতার মতো 3টে চিমনি থেকে নিরন্তর দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুনের আলোতেও রাস্তা বেশ দেখা যায়। রাস্তার দুপাশে ঘন গাছ না থাকলে আলো আরও একটু বেশি পাওয়া যেত। এই আলোর জন্যেই চন্দ্রার প্ল্যান ব্যর্থ হতো। ব্যাকলাইট না জানলেও এবং অয়েল ট্যাঙ্কার তাদের হেডলাইট না জ্বাললেও রাস্তার মাঝখানে মস্ত বড় একটা বিউইক গাড়ির ট্যাঙ্কার বা লরি ড্রাইভারদের দৃষ্টি এড়াতো না। বাড়ি ফিরে আমি গাড়ি গ্যারেজে তুলে দিলাম। হিম্মত ভাই ততক্ষণ বাইরে দাঁড়িয়ে রইলেন। গাড়ি তোলা হলে বললেন, রাত্রে তুমি আজ থেকে আমার পাশের ঘরে ঘুমোবে। যাও, পোশাক পাল্টে এসো, আমি এখানে ওয়েট করছি। আমি তাড়াতাড়ি আমার ঘরে ছুটে গিয়ে স্যুট ছেড়ে পাজামা গেঞ্জি পরে চলে এলাম। হিম্মত ভাইকে নিয়ে যখন উপরের বারান্দায় উঠছি তখন দেখি গায়ে শুধু টাওয়েল জড়িয়ে বারান্দার ওপাশের বাথরুম থেকে চন্দ্রা বেরিয়ে এলো। বুকের কাছে টাওয়েলটা চেপে ধরে বিষ দৃষ্টিতে আমাকে লক্ষ্য করতে লাগলো। হিম্মত ভাই বললেন, কি গো বিবি, অবাক হয়ে দেখছো কি? অসিত আমার কাছে শোবে, তাই ও পায়জামা আর গেঞ্জি পরে এসেছে। চন্দ্রার দিকে চেয়ে আমি মৃদু হাসলুম। আমার হাসি বলতে চাইল, তোমার ষড়যন্ত্র আমি বুঝতে পেরেছি। হাসির অর্থ চন্দ্রা ধরতে পেরেছিল কিনা জানি না। আজ যদি একটা কাণ্ড ঘটে যেত তাহলে পুলিশ আমাকেও ছাড়ত না। হিম্মত ভাইয়ের ড্রাইভার সেজে গুজে হিম্মত ভাইয়ের বউকে নিয়ে বেরিয়েছিল কি মতলবে? হিম্মত ভাইকে বিছানায় শোয়াবার সময় জিজ্ঞাসা করলাম, আপনি যখন স্যার বিপদের আশঙ্কা করছেন তখন পুলিশকে খবর দিচ্ছেন না কেন? আরে চন্দ্রার লোলুপ নজর তো আমার 10 লাখ ইন্স্যুরেন্সের ওপর। সে যাতে ওই 10 লাখের একটা টাকাও না পায় তার ব্যবস্থা করেছি। তাহলে সেই 10 লাখ টাকা কে পাবে? বম্বে গিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে হিম্মত ভাই কি মৃত্যুর পর অর্থপ্রাপকের নাম বদল করে এসেছেন, নাকি তিনি অনেক কিস্তি প্রিমিয়াম বাকি রেখেছেন? বিছানায় শুয়ে শুয়ে আমি এইসব অদ্ভুত চিন্তা করতে লাগলাম। টাকা যদি চন্দ্রা না পায় তাহলে আমি মাথা ঘামাচ্ছি কেন? তার চেয়ে এই ধনীগৃহ থেকে মূল্যবান সামগ্রী যা পাওয়া যায় তা নিয়ে চুপি চুপি সরে পড়াই ভালো। এইসব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়লুম। সকালে ঘুম থেকে উঠে সব চিন্তা মুলতবি রাখলুম। এখন খালি ঘটনার গতি প্রকৃতি লক্ষ্য করা যাক, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। চন্দ্রাকে যাতে ঘায়েল করা যায় তার কিছু প্রমাণ তো হস্তগত হয়েছে। এখন জয়ন্তী ভাই বম্বে থেকে কি তথ্য সংগ্রহ করে আনে তাই দেখা যাক। অফিসে যাওয়ার পথে সেদিন হিম্মত ভাই গাড়িতে আমার সঙ্গে প্রায় কোনো কথাই বললেন না। বাড়ি ফিরে আমার মালপত্র হিম্মত ভাইয়ের ড্রেসিং রুমে সরিয়ে নিয়ে গেলুম। তারপর স্নান করে গাড়ি নিয়ে বরোদায় গিয়ে একটা রাজস্থানী হোটেলে পেট ভরে খেয়ে নুন শোয়ে সিনেমা দেখে ঠিক 4টের সময় সাহেবকে আনতে গেলুম। আমার আফসোস এই চাকরিটা আমার কলকাতায় হলো না কেন? তাহলে রোলস দেখিয়ে তাদেরও অবাক করে দিতুম। আমার যেসব বন্ধু মাঝে মধ্যে ট্যাক্সি আঁকিয়ে যায় তাদের লিফট দিতুম। গাড়িতে তোলবার সময় বুঝলুম বাবু আজ প্রচুর মদ্যপান করেছেন। আমার সঙ্গে কোনো কথা বললেন না, বেশ গম্ভীর। তাছাড়া বেশ বোঝা গেল ওর মন ভালো নেই।
গাড়ি থেকে নামিয়ে যখন ঘরে পৌঁছে দিলুম তখন বললেন, অসিত, আমি 8টার সময় ক্লাবে ডিনারে যাব, রেডি থেকো। দেখো তো চন্দ্রা বাড়িতে আছে কিনা, ভালো করে দেখবে। আমি প্রথমেই ওর বেডরুমে দেখলুম তালা বন্ধ, তারপর গ্যারেজ দেখে এলুম, ক্যাডিল্যাক নেই। তবুও সারা বাড়িটা দেখে এলুম, না, চন্দ্রা কোথাও নেই। সাহেবকে সেই কথা বললুম, তিনি কিছু বললেন না। আমি কিচেনে গিয়ে চা তৈরি করলুম এবং কিছু জলপান। তারপর সাহেবের পাশের ঘরে এসে চুপচাপ বিছানায় শুয়ে রইলুম। 8টার কয়েক মিনিট আগে গ্যারেজ থেকে গাড়ি বার করে দরজার সামনে রাখলুম। 8টার কয়েক মিনিট পরেই হিম্মত ভাই নিচে নেমে এলেন। গাড়িতে উঠে ওভারসিজ ক্লাবে যেতে বললেন। ওখানে তিনি সেলিব্রেট করতে চান। যেসব ধনী গুজরাটিরা প্রধানত পূর্ব আফ্রিকায় ব্যবসা করে তারা মাঝে মাঝে দেশে আসে। তারাই এই ওভারসিজ ক্লাব প্রতিষ্ঠা করেছে। আহমেদাবাদে প্রথম ওভারসিজ ক্লাব হয়, তারপর বরোদায়। এখন রাজকোটেও একটা শাখা হচ্ছে। ওভারসিজ ক্লাবে মূলত ব্যবসা বাণিজ্যের কথাই হয়, সেই সঙ্গে খানাপিনা, মাঝে মাঝে গানের মজলিসও বসে। কিন্তু সাহেব সেলিব্রেট করতে চান। কি সেলিব্রেট করবেন? নিজের জন্মদিন? তাছাড়া সেলিব্রেট করার তো আর কিছু দেখছি না। তবে আমি কিছু জিজ্ঞাসা করলাম না। গাড়ি থেকে নেমে সাহেব ভেতরে চলে গেলেন। পার্ক করার জায়গায় আমি গাড়ি পার্ক করে রাখলাম, গাড়িতে বসেই রইলাম। টেনিস লনে ফ্লাড লাইটে টেনিস খেলা চলছে। একটা বড় হলঘরের একদিকে বিলিয়ার্ড আর অন্যদিকে টেবিল টেনিসও চলছে। ভেতর থেকে নানান রকম মৃদু সঙ্গীত ভেসে আসছে, কখনো সানাই, কখনো বেহালা, কখনো সেতার বা বেহালা, সবই ভারতীয় সঙ্গীত। বিদেশে নাকি বিলিতি সঙ্গীত শুনে শুনে কানে তালা ধরে গেছে, তাই ভারতীয় সঙ্গীতের ব্যবস্থা। আমি আর কি করি, সঙ্গে স্টিফেন কিংয়ের ফায়ার স্টার্টার বইখানা সাহেবের রাইটিং টেবিল থেকে তুলে এনেছিল, সেখানা পড়তে লাগলো। বইখানার নাম শুনেছিল, ওখানে আমেরিকায় বেস্ট সেলার। রাত্রি এগিয়ে যাচ্ছে, 10টা বেজে গেল। হিম্মত ভাইয়ের ফেরার নাম নেই। খিদেতে পেট চুই করছে। এমন সময় শার্ট আর পাজামা পরা ক্লাবেরই বোধহয় একজন খানসামা এসে ফিসফিস করে জিজ্ঞাসা করল, খানা লাগবে নাকি? হ্যাঁ লাগবে বইকে। তাহলে 3 টাকা দাও। দিলুম 3 টাকা। সে আরও অনেক ড্রাইভারের কাছ থেকে টাকা আদায় করে চলে গেল। আধ ঘন্টা পরে সে প্রত্যেককে একটা করে প্লাস্টিকের প্যাকেট দিয়ে গেল। খানিকটা ফ্রাইড রাইস, ফিশ ফ্রাই, কাশ্মীরি আলুর দম আর ক্ষীরের বরফি। প্যাকেট দিয়ে বলল, জল পাবে না, তবে একটু পরে কফিওয়ালা আসবে, কাগজের গ্লাস দেবে, 60 পয়সা দিও। রান্না অতি উত্তম, কফিও অতি উত্তম, সবটাই দুধের তৈরি। খেয়ে তৃপ্ত হলুম। বইখানা আবার পড়তে পড়তে ঘুমিয়ে পড়লুম। হঠাৎ ঘুমিয়ে এল। একজন আমার মাথায় টোকা মারছিল। সে বলল, চলো তোমার সাহেবকে নিয়ে আসো, চলো, তার নড়বার ক্ষমতা নেই। ঘড়ি দেখল, রাত্রি প্রায় 1টা। আমি ও সেই লোকটি দুজনে ধরাধরি করে সাহেবকে এনে গাড়িতে বসিয়ে দিলাম। তার বসবার ক্ষমতা ছিল না, শুয়ে পড়লেন সিটে। বাড়ি ফিরে অন্য দিনের মতোই সাহেবকে ধরে ধরে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলাম। অজ্ঞান, অচেতন। ইচ্ছে করে কয়েক জায়গায় চিমটি কেটে দেখলাম তিনি বাহ্যজ্ঞান লুপ্ত। এই সুযোগে ওয়ালসেপটা খুলে দেখা যাক ইন্স্যুরেন্স পলিসিটার কি অবস্থা। ক্যালেন্ডার সরিয়ে সিন্ধুকের নব ধরে অনেক নাড়াচাড়া করলাম, কিন্তু সিন্ধুক খুলল না। আমার ভয় সাহেবকে নয়। সাহেব হঠাৎ যদি জেগে ওঠেন তো বলবো কিসের জন্য একটা আওয়াজ শুনলুম, তাই ও ঘর থেকে ছুটে এসে দেখছি। আমার ভয় চন্দ্রাকে। সে যদি কোথাও থেকে হঠাৎ এসে পড়ে। সাহেবের ঘরে স্টিলের একটা ড্রয়ার আলমারি আছে, সেটা একবার দেখতে পারলে হতো। চারদিক শান্ত। কিছুক্ষণ অপেক্ষা করে স্টিলের আলমারিটাও দেখলুম, সেটাও বন্ধ। ড্রেসিং রুমে সাহেবের অনেক কোট ঝুলছিল। প্রতিটা কোটের প্রতিটা পকেট দেখলুম, কোনো পকেটে কোনো চাবিই নেই। না থাকাই সম্ভব। চন্দ্রা যাতে চাবির নাগাল না পায় সেই জন্য সাহেব চাবি নিশ্চয়ই লুকিয়ে রাখেন। তবুও বালিশের নিচে, গদির নিচে সাবধানে আঁকড়ে দেখলুম, চাবি কোথাও নেই। কি আর করি, ড্রেসিং রুমে ফিরে এসে পোশাক পাল্টালুম। ঘুম আসছে না। একটা সিগারেট ধরালুম। সিগারেটটা শেষ হতে আলো নিভিয়ে শুয়ে পড়লুম। আগামীকাল জয়ন্তী ভাইয়ের সঙ্গে দেখা করার কথা। দেখি সে কিছু খবর আনতে পেরেছে কিনা। কি খবর আনতে পারে?
অনেক কিছু অনুমান করতে করতে ঘুমিয়ে পড়ল। পরদিন ভোরে ঘুম থেকে উঠে আমি চুপিসারে আমার গ্যারেজ ঘরে চলে গেলাম। তখনও সূর্য ওঠেনি। এক কাপ কফি তৈরি করলো, দাড়ি কামালুম, তারপর জয়ন্তী ভাইকে টেলিফোন করলো। আরে ওঠো ওঠো, কত বেলা পর্যন্ত ঘুমোবে? কখন 8টা বেজে গেছে। জয়ন্তী ভাই ধর্মর করে উঠে বসেছিল। আমি ওকে যখন ফোন করেছিলাম তখন 7টা বেজেছিল, আর ও তখনও ঘুমোচ্ছিল। বিরক্ত হয়ে বলল, দূর, সবে 7টা, 8টার আগে আমি উঠি না, দিলে তো ঘুমটা নষ্ট করে। আরে 8টা বেজে গেছে না বললে তুমি উঠতে নাকি? যাই হোক, এখন দাঁত মেজে সোজা আমার ঘরে চলে এসো। এখানে দাড়ি কামাবে, ব্রেকফাস্ট করবে। এত তাড়া কিসের? আমি তোমার ওখানে যাব না, তার চেয়ে তুমি আমার অফিসে এসো। কিছুক্ষণ তর্কাতর্কির পর জয়ন্তী ভাই আমার গ্যারেজ ঘরে এলো। দাঁত মেজে দাড়ি কামিয়ে এক কাপ ব্ল্যাক খেয়ে চলে এসেছে। আমি ওকে চা, টোস্ট, ডিম সেদ্ধ ইত্যাদি খাইয়ে দিলাম। ও খুব খুশি। এবার বলো আমার খবর। তোমার খবর ভালো। ভাগ্যক্রমে চার্চগেট স্টেশনে আমার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। সে একটা খবরের কাগজের কোর্ট রিপোর্টার। সেই খবরের কাগজের অফিসে বুঝি স্ট্রাইক চলছে। বেচারার মেজাজ খারাপ, 3 দিন দাড়ি কামায়নি। যাই হোক, আমি ওকে একটা সেলুনে নিয়ে গিয়ে দাড়ি কামিয়ে দিলুম। তারপর একটা রেস্তোরাঁয় নিয়ে গিয়ে পাও ভাজি আর ক্ষীরের বরফি খাওয়ালুম। ব্যাটা একেবারে নিরামিষ ভোজি। আরে তোমার বৌচন্দ্রিকা রাখো তো। ও ব্যাটা চন্দ্রার নারী নক্ষত্রের খবর রাখে। অন্তত চন্দ্রা সংক্রান্ত যে একটা লাইফ ইন্স্যুরেন্স ক্লেম নিয়ে কেস হয়েছিল সেটার সব খবর তার জানা আছে। কেসটা খবরের কাগজেও বেরিয়েছিল। লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কেস হয়েছিল? আমি দমে গেলাম, কারণ কেউ যদি একবার এই ব্যাপারে জড়িয়ে পড়ে তাহলে পরে এমন ঘটনা ঘটলে এবং তার জেনুইন কেস হলেও ইন্স্যুরেন্স কোম্পানি তাকে ছাড়বে না। জয়ন্তী বলল, কেস তো হবেই। অ্যান্টনি ডিসুজার লাইফ ইন্স্যুরেন্সের টাকা চন্দ্রাই তো ছিল একমাত্র দাবিদার। ঘটনাটা পরিষ্কার করে বলো তো। ওই যে লোকটা যাকে চন্দ্রা জানলা দিয়ে নিচে ফেলে দিয়েছিল, সেই লোকটার নাম অ্যান্টনি ডিসুজা। গোয়ানিস মিনারেল লাইনের মস্ত বড় এক ব্রোকার। হাজার হাজার টাকা রোজগার করত। লোকটা ছিল ব্যাচেলার। মেরিন ড্রাইভে একটা হাই রাইজ বাড়ি 7 তলায় একটা লাক্সারি ফ্ল্যাটে চন্দ্রাকে নিয়ে স্বামী স্ত্রী রূপে থাকত। চন্দ্রা ছিল কলগাল। চন্দ্রাকে নিয়োগ করে অ্যান্টনি বড় বড় মক্কেলদের ঘায়েল করত। কলগাল হলেও চন্দ্রা মাঝে মাঝে মডেলিং করত। কিসের মডেলিং তা জানি না। আর্টিস্টের নাকি শাড়ি কসমেটিক্সের? তা আমি জানি না ভাই। আমার প্রশ্ন করার অন্য উদ্দেশ্য ছিল। ওই যে চন্দ্রার দুখানা অশ্লীল ছবি আমি হিম্মত ভাইয়ের ড্রয়ার থেকে চুরি করেছি, সেই দুখানা কি পুরুষ মডেলের সঙ্গে পোজ দেওয়া ছবি? চলতি কথায় যাকে বলা হয় প্যারিস পিকচার। তাহলে তো চন্দ্রাকে ব্ল্যাকমেল করাই যাবে না। হয়তো তাই, নইলে হিম্মত ভাই ছবি দুখানা নিশ্চয়ই লুকিয়ে রাখত। চন্দ্রা নাকি তাকে বিয়ে করবার জন্য এবং তার নামে একটা বাড়ি কিনে দিতে অথবা মোটা টাকার জীবন বীমা নেবার জন্য চাপ দিচ্ছিল। অ্যান্টনি বিয়ে করতে রাজি হয় না এবং চন্দ্রাকে বাড়ি কিনে দেবার মতো নগদ টাকা তার হাতে নেই। তবে আপাতত সে লাখ টাকা করে দুখানা জীবন বীমা চন্দ্রার অনুকূলে করে দিল। অ্যান্টনি মাসে মাসে তার ব্যাংক মারফত প্রিমিয়াম দিত। চন্দ্রার তখন নাম ছিল চন্দ্রলেখা। জীবন বীমা নেওয়ার সময় ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে অ্যান্টনির রক্তচাপ স্বাভাবিক নয়, অন্য ব্যাধিও আছে, তাই তাকে উচ্চ হারে প্রিমিয়াম দিতে হতো। চন্দ্রা মাঝে মাঝে একজন ডাক্তারকে আনিয়ে অ্যান্টনিকে চেক আপ করাতো। অ্যান্টনি যে মিনারেল লাইনে কাজ করতো সেই মিনারেলের উপর ভারত সরকার হঠাৎ ডিউটি চাপিয়ে দেয়। সেই মিনারেল এক্সপোর্ট হঠাৎ বন্ধ হয়ে গেল। অ্যান্টনি মাথায় হাত দিয়ে বসল। এই মিনারেল থেকেই তার প্রধান আয় হতো। অবস্থা এমন দাঁড়ালো যে অ্যান্টনিকে অনেক খরচ কমাতে হলো। এই অবস্থায় একদিন দুপুরে অ্যান্টনি হঠাৎ বাড়ি ফিরে আসে। শরীরটা ভালো নয়। চন্দ্রাকে সঙ্গে করে নিয়ে একটু হাওয়ার জন্য অ্যান্টনি জানলার ধারে গিয়ে বসে। জানলায় গ্রিল ছিল না। অ্যান্টনি কিভাবে নিচে পড়ে যায়। চন্দ্রা তার সাক্ষ্যে একই কথা বলেছিল। জেরার মুখে সে কিছু আবল তাবল কথাও বলে ফেলেছিল। জানলার ধারে হাওয়ার জন্য অ্যান্টনি বুঝতে যাবে কেন? সমুদ্র থেকে প্রচুর হাওয়া ঘরে ঢুকত। সেদিন গুমোট গরমও ছিল না। তবে অ্যান্টনি বাড়ি ফিরে যখন বলল যে তার শরীর ভালো নয়, চন্দ্রা তখনই ফোন করে সেই ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে বলে হার্টের অবস্থা ভালো নয়, কোনো নার্সিংহোমে পাঠিয়ে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা উচিত। চন্দ্রাও ডাক্তারকে সেই মতো অনুরোধ করে। ডাক্তার নাকি নার্সিংহোমের সঙ্গে ব্যবস্থা করতে তখনই চলে যায় এবং ইতিমধ্যে এই ঘটনা ঘটে যায়। অ্যান্টনি জানলা দিয়ে পড়ে যায় এবং মারা যায়। পোস্টমর্টম পরীক্ষায় প্রকাশ পায় যে অ্যান্টনি জানলা দিয়ে পড়বার ঠিক আগে নাকি তার হার্ট ফেল করেছিল। ইন্স্যুরেন্স কোম্পানির ব্যারিস্টার বলেন যে কোনো ব্যক্তির হার্ট যে কোনো সময় ফেল করতে পারে, কিন্তু জানলাটা যে পজিশন তাতে একজন অসুস্থ ব্যক্তির পক্ষে সেই জানলায় ওঠা সম্ভব ছিল না এবং উঠলেও পড়ে যাওয়া সম্ভব নয়। চন্দ্রা বলে জানলার ধারে তো সোফা ছিল,
অ্যান্টনি সেই সোফায় উঠে জানলায় বসেছিল এবং সে হঠাৎ দেখে অ্যান্টনি ঢলে পড়ছে। সে ছুটে গিয়ে অ্যান্টনিকে ধরে, কিন্তু তাকে ভালো করে ধরবার আগেই অ্যান্টনি নিচে পড়ে যায়। শেষ পর্যন্ত কোনো পক্ষ সঠিকভাবে কিছু প্রমাণ করতে পারে না। ইন্স্যুরেন্স কোম্পানির একজন বড় অফিসার কেস চলাকালে চন্দ্রার প্রতি আকৃষ্ট হয় এবং তারই মধ্যস্থতায় ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে চন্দ্রা প্রায় 1 লক্ষ টাকা পায়। এই সময় বোম্বের তাজ হোটেলে হিম্মত ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। দিস ইজ দ্য স্টোরি। এই স্টোরি তোমার কি কাজে লাগবে জানি না। আমি এখন চললুম, আমাকে আজই একবার আহমেদাবাদে যেতে হবে। হিম্মত ভাইকে নিয়ে বেরোবার আমারও সময় হয়ে আসছিল। জয়ন্তকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিলুম। জয়ন্ত অবশ্য আমাকে বারবার সতর্ক করে দিয়ে গেল, আগুনে ঝাঁপ দিও না। যা তুমি সহজ মনে করছো সেইটাই হয়তো ফাঁসির দড়ি হয়ে তোমার গলায় আটকে যেতে পারে। জয়ন্তী ভাই চলে যাওয়ার পর বেশ ভালো করে আরেক কাপ কফি তৈরি করে খেয়ে নিচে নেমে গ্যারেজ থেকে গাড়ি বার করে হিম্মত ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলো। তার অফিস যাওয়ার সময় হয়ে এসেছে। হিম্মত ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে ভাবতে লাগলাম, নগদে ও জিনিসপত্র মিলিয়ে বেশ কিছু মোটা টাকা আমার হাতে এসে গেছে। এখন অ্যান্টনির ঘটনা আর চন্দ্রার অশ্লীল ছবি দেখিয়ে ভীতি সঞ্চার করে যদি কিছু টাকা আদায় করতে পারি তো ভালো, নইলে ওই জীবন বিমার 10 লাখের ভাগিদার হবার জন্যে আর চেষ্টা করব না। যাই হোক, এদিন আর কোনো ঘটনা ঘটল না, সব কিছু রুটিন মাফিক চলল। অফিস থেকে ফেরবার সময় অফিসে হিম্মত ভাইয়ের চেম্বারে কাবার্ড থেকে কতগুলো মদের বোতল নিয়ে এলাম। আরও কিছু বাকি রইল, সেগুলো আগামীকাল শেষ দিন নিয়ে যাওয়ার জন্য হিম্মত ভাই আমাকে বলে দিলেন। বিকেলে বাড়ি ফিরে হিম্মত ভাই বললেন তাকে যেন সন্ধ্যার পর বা রাত্রে আমি বিরক্ত না করি, কারণ তিনি কিছু লেখালেখির কাজ করবেন। আমি অবাক, কারণ তাকে তো সন্ধ্যার পর বিরক্ত করার প্রশ্নই ওঠে না, তখন তিনি থাকেন বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে অন্য লোকে। আমি বললাম, না স্যার, আপনাকে আমি বিরক্ত করব না। তাহলে এক কাজ করো, আমার ড্রেসিং রুমে আর একটা দরজা আছে, দরজাটা লক করা আছে, এই চাবিটা নাও। তুমি রাতে বা যে কোনো সময়ে সেই দরজা দিয়ে ঢুকবে, তবে আমার বেডরুমের সঙ্গে মাঝের দরজাটা খোলা থাকবে। স্যার, আমি বিকেলে একটু বড়দা যাব, 2-1টা জিনিসও কিনতে হবে, আর ওখানেই কোনো হোটেলে খেয়ে রাত্রি 10টার মধ্যে আমি ফিরে আসব। ঠিক আছে, তবে ফিরতে দেরি করো না। বড়দায় যে কয়েকটা জিনিস কেনবার ছিল সেগুলো কিনে একটু এদিক ওদিক বেড়ালুম। কখন 8টা বেজে গেছে এবং খিদেও পেয়েছে খেয়াল করিনি। একটা ভালো রেস্তোরাঁয় ঢুকলুম। ঢুকে দেখি রেস্তোরাঁ ভর্তি। একটা জায়গার জন্য এদিক ওদিক চেয়ে দেখছি, এমন সময় রেস্তোরাঁরই একটি লোক এসে আমাকে ভেতরের দিকে নিয়ে গিয়ে একটা ভালো সিটেই বসিয়ে দিল। যারা এসেছে সকলেরই পরনে বেশ দামি পোশাক, খাচ্ছেও দামি দামি খাবার। এ কোণে ও কোণে হাসির তুফান উঠছে। আমার তখন মনে হলো টাকাই সব না, ওই 10 লাখের ভাগ ছেড়ে দেওয়া চলবে না। বড় লোক আমাকে হতেই হবে, নইলে জীবন বৃথা। বাড়ি ফিরে হিম্মত ভাইয়ের নির্দেশ অনুসারে বেডরুমের পাশের দরজার চাবি খুলে ড্রেসিং রুমে, অর্থাৎ আমার বর্তমান আস্তানায় ঢুকে পোশাক ছেড়ে পাজামা পাঞ্জাবি পরলুম। বেডরুম ও ড্রেসিং রুমের মাঝে যে দরজা ছিল সেটা শুধু ভেজানো ছিল। আমি সন্তর্পণে দরজায় কান পেতে শুনতে পেলাম হিম্মত ভাই ঘরের মধ্যে পায়চারি করছেন। উপরে উঠবার সময় লক্ষ্য করেছিলাম গ্যারেজে চন্দ্রার ক্যাডিলাক রয়েছে। এত তাড়াতাড়ি সে ফিরে এলো কেন কে জানে। এত তাড়াতাড়ি বাড়ি ফিরলেও সে এখনো ঘুমিয়ে পড়েনি। সে প্রচুর ম্যাগাজিন পড়ে, বিছানায় শুয়ে শুয়ে হয়তো তাই পড়ছে। ওর সঙ্গে একটু গল্প করা যাক, ওকে একটু বাজিয়েও নেওয়া যাবে। গত রাত্রে আমার সঙ্গে গালে গাল ঠেকিয়ে বুকে বুক চেপে নেচেছে, সেই মেয়েকে আমি নিশ্চয়ই বশ করতে পারবো। বেডরুমের দরজা বন্ধ, কিন্তু নব ঘোরাতেই খুলে গেল। ঘর ফাঁকা, চন্দ্রা ঘরে নেই। তবে বোঝা গেল সে বিছানায় কিছুক্ষণ অন্তত শুয়েছিল। গায়ে দেওয়ার চাদরটা পায়ের দিকে গোটানো, মাথার বালিশ দুটো যথাস্থানে নেই। বালিশের দুদিকেই কয়েকখানা পত্রিকা, একখানা প্লে বয় পত্রিকাও রয়েছে। খুট করে বাথরুমের দরজা খুলে গেল। বাথরুম থেকে চন্দ্রা বেরিয়ে এলো। পরনে সালোয়ার কামিজ ধরনের পাতলা কাপড়ের একটা পোশাক, বাঁ হাতে জ্বলন্ত সিগারেট। আমার দিকে চেয়ে দেখল, কিন্তু কিছু না বলে ড্রেসিং টেবিলের সামনে বসল। মুখের মেকআপ তুলতে বাথরুমে ঢুকেছিল। এখন আয়নার সামনে বসে চুলে চিরুনি বোলাতে লাগলো। ভেবেছিলাম হয়তো বলবে এত রাত্রে মহিলার বেডরুমে কি করছো, কিন্তু সে কোনো কথাই বলছে না। আমি তখন বললাম, কি চন্দ্রলেখা,
কোনো কথাই বলছো না যে? আমার নাম চন্দ্রলেখা নয়, চন্দ্রা দেবী। কিন্তু ওই নাম ধরে তো আমি তোমাকে ডাকবার পারমিশন দিইনি। অধিকার কি কেউ কাউকে সহজে দেয়? আদায় করে নিতে হয়। আমি তো তোমাকে বলিনি আমার সঙ্গে গালে গাল ঠেকিয়ে বুকে বুক চেপে ধরে নাচতে। তার মানে তুমি আমার অন্তরঙ্গ হয়েছিলে, তাই নয় কি? সেটা ইচ্ছে করে। অনিচ্ছায় যে নয় তা তো আমি জানি। তোমার তো ভিন্ন মতলব ছিল। আমাকে ক্লাবে একা ফেলে রেখে একা বাড়িতে স্বামীকে খুন করার মতলব করেছিলে তুমি, যাতে আমি বাড়ি ফিরতে না পারি। সেই জন্য আমার পকেট থেকে আমার পার্সটিও তুলে নিয়েছিলে। স্বামীকে আমি মারতে যাব কেন? একই উদ্দেশ্য। যখন তোমার নাম ছিল চন্দ্রলেখা, যখন তুমি কলগাল ছিলে, তখন কি মতলবে 7 তলার জানালা থেকে অ্যান্টনি ডিসুজাকে ফেলে দিয়েছিলে? তুমি কি সব বলছো? মদ টদ খেয়েছো নাকি? যা বলছি ঠিকই বলছি। তুমি কলগাল ছিলে কি ছিলে না? তোমার নাম চন্দ্রলেখা ছিল না? পকেট থেকে আমি তখন সেই ছবি দুখানা বার করে আমার হাতে ধরে দেখালো। ছবি দেখে চন্দ্রার মুখ সাদা হয়ে গেল, কিন্তু তার নার্ভ খুব শক্ত। সামলে নিয়ে বলল, বেশ, আমি কলগাল ছিলাম, চন্দ্রলেখা ছিলাম, তো তাতে কি? তাতে এই হলো যে তুমি অ্যান্টনিকে জানালা দিয়ে ফেলে দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিকে ধোঁকা দিয়ে লাখখানেক টাকা আদায় করেছিলে। তোমার স্বামী হিম্মত ভাই সাহেব 10 লাখ টাকার জীবন বিমা আছে। তুমি তোমার স্বামীকে জীবন বিমার টাকার লোভে কাল খুন করতে চেয়েছিলে। সেই খবরটা আর তোমার আগেকার কেস হিস্ট্রিটা আমি বম্বে গিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়ে দেবো মনে করছি। আর এই ছবি দুখানাও কালই আমি তোমার স্বামীকে দেখাবো। চন্দ্রা আমার কথার কোনো জবাব দিল না। ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একখানা মোটা খাম বার করে আমার হাতে দিয়ে বলল, আরে দুখানা কেন? এই খামে যত ছবি আছে তুমি সব হিম্মতকে দেখাতে পারো। আর হ্যাঁ, বম্বেতে গিয়ে ওই ইন্স্যুরেন্স কোম্পানিতেও আমার নামে যে কমপ্লেন করবে না, তাতে তোমার কচু হবে, কারণ সেই কেসও ফাইল হয়ে গেছে। অবশ্য এই জন্য ইন্স্যুরেন্স কোম্পানির এক বড় অফিসারকে আমার বুক পা কয়েকবার দেখাতে হয়েছে। অতএব আমাকে এসব ভয় ঠয় দেখিও না। ভয় আমি না দেখালেও তোমার স্বামী তোমাকে ভয় দেখাবে? তিনি বম্বে গিয়েছিলেন জানো না বোধহয়। তিনি গিয়েছিলেন আমেরিকান এক্সপ্রেস অফিসে, যাতে তুমি ইন্স্যুরের 1 টাকাও না পাও তার একটা ব্যবস্থা করতে। কাল রাত্রে তুমি তাকে মাতাল মনে করে খুন করতে গিয়েছিলে, কিন্তু তিনি মোটেই মাতাল তখন ছিলেন না, বেশ সজ্ঞানীই ছিলেন। তিনি তোমার মতলব ধরতেও পেরেছিলেন। তাই নাকি? তা এসব তোমাকে ছাড়া আর কাকেই বা বলবেন? তা শ্রীমান অসিত চৌধুরী, এইসব কথা তুমি আমাকে না বলে পুলিশকে বলছো না কেন? পুলিশকে বলছি না এই জন্যে যে আমি তোমার দলে। তোমার স্বামীর মৃত্যুর পর তুমি যে 10 লক্ষাধিক ইন্স্যুরেন্সের টাকা এবং তার ঋণ শোধ করেও যে উদ্বৃত্ত টাকা থাকবে, তার একটা মোটা অংশ আমার চাই। সৎপথে থেকে তো দেখলাম আমার কিছুই হলো না, এখন অসৎ পথে বিচরণ করে দেখা যাক। তোমার স্বামী মদ খেয়ে খেয়ে এখন প্রায় মরণের দরজায় পৌঁছে গেছেন, তাই আমার পরামর্শ বাকি কটা দিন তার একটু সেবা যত্ন করো, সহানুভূতি আদায় করে দেখো তিনি তার মত পরিবর্তন করেন কিনা। শোনো, তোমার কাছ থেকে যখন পরামর্শ চাওয়া হবে ঠিক তখন দেবে। এখন বিদে হও। কথা বলতে বলতে আমি খাম থেকে বার করে ছবিগুলো দেখছিলাম। এত দুঃসাহসিক ছবি আমি আগে দেখিনি। আমার কান গরম হয়ে উঠছিল, কিন্তু আমিও তো মানুষ। সেদিন চন্দ্রার দেহের কিছুটা সান্নিধ্য লাভ করেছিল। আমার কথা শেষ হয়ে গিয়েছিল। ছবিগুলো আবার খামে ভর্তি করে সেইখানে রেখে আমি সহসা দাঁড়িয়ে উঠে চন্দ্রাকে জড়িয়ে ধরতে গেলাম। সে আমার গালে চড় মারতে এলো, আমি সেজন্য প্রস্তুত ছিলাম। আমি ডান হাত দিয়ে তার হাতটা ধরে ফেলে বাঁ হাত দিয়ে তার ঠোঁট থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ফেলে দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। তারপর জোর করে ওকে চুম্বন করতে লাগলাম। চন্দ্রা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলো, হাত পা ছুঁড়ল, কিন্তু কতক্ষণ। তার দেহ অবশ হয়ে এলো। আমাকেই সে চুম্বন করতে আরম্ভ করলো এবং চন্দ্রাই আমাকে তার খাটের দিকে টেনে নিয়ে গেল। এই বলপ্রয়োগটুকু না করলে এত দ্রুত চন্দ্রাকে বশ মারানো যেত না। আমার মনে হলো চন্দ্রা বুঝি সহজেই আমার বশীভূত হয়েছে। কিন্তু ঘুম থেকে উঠে হাই তোলা আমাদের কাছে যেমন দৈনন্দিন ব্যাপার, বা পিঠ চুলকে ক্ষণিক আরাম উপভোগ করা আমাদের কাছে যেমন অভ্যেসগত ব্যাপার,
তেমনি যৌন মিলন যে চন্দ্রার কাছে অতি তুচ্ছ একটা ব্যাপার তা আমি অনুমান করতে পারিনি। আমি বাথরুম থেকে ফিরে আসার পর ওর পাশে শুতে না শুতেই চন্দ্রা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি ভাবো যে ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার আমার কোনো আশা নেই? আরে এখনই তোমার এই সব কথা মনে পড়লো? শোনো, ওই সুখ আমার কাছে হাত পা চুলকানোর মতো। আমার কাছে টাকাই সব, আর ওই টাকাটা আমার হাতে এলে আমি অনেক কিছু করতে পারি। আমাকে হিম্মত ভাই বলেছেন যাতে তুমি ওই জীবন বিমার একটাও পয়সা না পাও তার ব্যবস্থা তিনি করেছেন। আমার মনে হয় এই জন্যেই তিনি বম্বে গিয়েছিলেন। কালই তোর শেষ দিন, কোম্পানির ডিরেক্টরও থাকবে না, তারপরই পাওনাদারেরা ওর ওপর শকুনের মতো ঝাঁপিয়ে পড়বে। হতচ্ছায়াটা তখন আর কি করবে? নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখবে আর রাত দিন মদ কিনবে। লিভারটা তো পচিয়েই ফেলেছে, এবার যে কোনো একদিন মদের মধ্যে। তুমি তখন কি করবে? যা, তখন আমি একা থাকবো নাকি? আমি তো কালই এখান থেকে কেটে পড়বো। আমার হাতে কিছু টাকা আছে, সেখান থেকে দিল্লি না এত ব্যাঙ্গালোরে যাব। এখনো এমন অনেক মূর্খ বড় লোক আছে, তাদেরই কাউ একটাকে পাকড়াবো। আমার আর কি। অত তাড়াহুড়ো করো না, দেখোই না কি হয়। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যিই অ্যান্টনিকে জানালা দিয়ে ফেলে দাওনি? না, কখনোই না। আসলে শোনো, ব্যাপারটা কি হয়েছিল, আমি স্নান করতে বাথরুমে ঢুকেছিলাম। বাথরুম থেকে বেরিয়ে দেখি অ্যান্টনি সোফার ওপর উঠে জানলায় ওঠার চেষ্টা করছে। ব্যবসায় ওর বোধহয় কোনো দারুণ সংকট চলছিল, হার্টের অবস্থাও তো ভালো ছিল না। ও জানলা দিয়ে ঝাঁপ মেরেছিল, মানে ওই সুইসাইড করেছিল। আমি তো তখনও উলঙ্গ, তবু ওকে ধরবার জন্য জানলার কাছে গেছিলাম, কিন্তু আটকাতে পারিনি। তবে তুমি নাকি ডাক্তার ডেকেছিলে এবং পোস্টমর্টেম রিপোর্ট দিয়েছিল যে ও লাফ মারবার আগেই ওর হার্ট ফেল করেছিল। ডাক্তার আমি ডাকিনি, ওটা একটা সাজানো ব্যাপার ছিল। ডাক্তারকে আমি হাত করেছিলাম। হ্যাঁ, তবে লাফ মারবার আগে ওর হার্ট ফেল হতেই পারে। তবে ইন্স্যুরেন্স কোম্পানি তো সন্দেহ করেছিল যে আমি হয়তো কোনো বড় একজন অফিসারকে ফাঁসিয়েছি। এই হলো ব্যাপার। এবার তোমার স্বামীর মৃত্যুর পর যদি জীবন বিমার টাকা দাবি করো, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে সহজে ছাড়বে না, কারণ তোমার একটা কেস হিস্ট্রি আছে। শোনো, আমি ওই টাকা কখনোই দাবি করব না। আমি তো কালই এখান থেকে চলে যাব। আর তাছাড়া এখনো আমার যা রূপ যৌবন আছে, তাতে আমি এখনো যে কোনো পুরুষের মাথা ঘোরাতে পারি। অত তাড়াতাড়ি করো না। জীবন বিমার টাকা থেকে হিম্মত ভাই যে সত্যিই তোমাকে বঞ্চিত করতে চায় তা তো আমার অনুমান। অবশ্যই হিম্মত ভাই আমাকে একথা বলেছেন, তবুও আমাদের হাতে এখনো কোনো প্রমাণ নেই। তাই আমি বলি কি, দুদিন অপেক্ষা করো। ওয়েল, ঠিক আছে। আর যেতেই হয়তো দিল্লি বা ব্যাঙ্গালোর কেন, কোনো আরব দেশে চলে যাব, আমি তোমার এজেন্ট হয়ে কাজ করব। চন্দ্রা উত্তর দেয় না। আমি উঠে পড়ি। আচ্ছা, এবার যাই, রাত্রি অনেক হলো। হিম্মত ভাই আমাকে খুঁজতে পারে, আমাকে দেখতে না পেলে হয়তো এই ঘরেই চলে আসবেন। সে হয়তো বাইরের কোনো ফাঁক দিয়ে আমাদের সমস্ত কীর্তিকলাপ দেখে গেছে। ভীষণ ধূর্ত। যাক, এবার তুমি যাও তো। অনেক পরামর্শ দিয়েছো, অনেক কিছু শুনলাম, কিন্তু তুমি তো এখনো ছেলে মানুষ। তোমার লেকচার শুনতে না আমার একদম ভাল লাগছে না। প্লিজ যাও, আমাকে একটু ঘুমোতে দাও। ইচ্ছে হলো ওর গালে ঠাস করে একটা চড় মারি। কিছু না বলে পাঞ্জাবিটা গায়ে দিয়ে ওর ঘর থেকে বেরিয়ে এলো। পরদিন হিম্মত ভাই বেশ বেলা করেই বেরোলেন। গাড়িতে উঠে আমাকে জিজ্ঞাসা করলেন, বেতের বাস্কেট নিয়েছ? বাকি ওয়েন স্টলগুলো নিতে হবে। আজই আমার শেষ দিন, শেষ রাত্রিও বলতে পারো। দুটো বাস্কেট সঙ্গে নিয়েছি স্যার। কিন্তু আপনি কি বললেন শেষ রাত্রি নাকি কি জানো? দ্যাটস নট ইউর হেডেক। লাঞ্চ করেছ? না স্যার, আপনাকে অফিসে পৌঁছে দিয়ে তবে তো রোজ লাঞ্চ করি। বেশ, তাহলে হ্যাপমোর রেস্তোরাঁয় চলো, ওখানেই লাঞ্চ করব। হিম্মত ভাই লাঞ্চ খেলেন অতি সামান্যই, স্যুপ, স্যালাড সহ চিকেন কাটলেট, পুডিং আর কফি। অফিসে পৌঁছে দেওয়ার পর বললেন, ঠিক 4টে এসো, বেতের বাস্কেট দুটো রেখে যাও। 4টের সময় হিম্মত ভাইকে আনতে গিয়ে দেখলাম তাঁর চেম্বারে কোনো ফার্নিচার নেই। তিনি একটা সাধারণ গদিয়াটা চেয়ারে বসে আছেন, সামনে বেতের বাস্কেট দুটো।
আমি কিছু জিজ্ঞাসা করলাম না। এরা যেন হিম্মত ভাইকে তাড়াতে পারলেই বাঁচে। এসে গেছো অসিত? গুড, চলো বাস্কেট দুটো নিতে পারবি তো? খুব পারবো স্যার। আমি বাস্কেট দুটো তুলে নিল। ধারে কাছে একটা লোককেও দেখা গেল না, অথচ সমস্ত অফিসটাই গম গম করছে। হিম্মত ভাইকে ফেয়ারওয়েল জ্বালাতে একটা লোকও এলো না। হিম্মত ভাই গাড়িতে উঠে বসলেন। আমি গাড়িতে উঠতে যাব এমন সময় আমাদের গাড়ির ঠিক পেছনে একখানা মার্সিডিজ গাড়ি এসে থামল। স্টিয়ারিং হুইলে সুবেশ একজন প্রবীণ ব্যক্তি বসে আছেন। তার পাশ থেকে একজন সুন্দরী ও সুবেশা মহিলা দরজা খুলে নেমে এসে আমাদের গাড়ির পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে হিম্মত ভাইকে বললেন, আমি আমি খবর পেয়ে আহমেদাবাদ থেকে ছুটে আসছি দাদা। আমি সব শুনেছি, সব জানি। তুমি আমার বাড়ি চলো, তোমার জন্য আমি সব ব্যবস্থা করে এসেছি, তোমার একটু অসুবিধা হবে না। কথা বলতে বলতে মহিলা দরজা খুলে গাড়িতে উঠে হিম্মত ভাইয়ের পাশে বসে নিজের দুহাত দিয়ে হিম্মত ভাইয়ের একটি হাত ধরে বললেন, তুমি আমার জন্য অনেক করেছো দাদা। আজ আজ আমি যে স্বামী পুত্র নিয়ে সুখে আছি সে তোমারই জন্য। তুমি আমার বাড়ি চলো প্লিজ দাদা। মহিলা অনেক অনুরোধ করলেন। গাড়ি থেকে তার স্বামীও নেমে এলেন, অনেক বোঝালেন। শেষ পর্যন্ত বললেন, অন্তত একটা মাস থেকে আসবেন, চলুন। মহিলার চোখে তখন জল এসে গেছে। হিম্মত ভাই কিছুতেই যাবেন না। শেষমেশ একটা সুযোগ পেয়ে বললেন, দেখো রঞ্জিতা, আজ রাতে আমার একটা অত্যন্ত জরুরি কাজ আছে। কাজটার সাফল্যের উপর আমার বাকি জীবন নির্ভর করছে। আশা করি কাজটা আমি সুষ্ঠুভাবে শেষ করতে পারবো। এজন্য আমি এখান থেকে এবং আজই সরাসরি তোমার সঙ্গে যেতে পারছি না। এবার বুঝলে তো? ঠিক আছে দাদা, আমি কাল আসতে পারবো না, তবে সোমবার দুপুরে আসবো। তুমি সব গুছিয়ে রেখো। তাহলে এখন আসি দাদা। আমার কথা কিন্তু রাখতে হবে, ফিরিয়ে দিলে খুব কষ্ট পাবো। ওরা গাড়ি থেকে নেমে গেলেন। হিম্মত ভাই আমাকে যেতে বললেন। বাড়ি ফেরার পথে নিজেই জিজ্ঞাসা করলেন, চিনতে পারলে? আপনার বোন তাই তো স্যার? না, ওর আসল নাম রঞ্জিতা হলেও ওর ফিল্মি নাম বললে চিনতে পারবে। ওর নাম ছিল শুভা পারেখ। 10 বছর আগে ও ছিল হিন্দি, মারাঠি আর গুজরাটি ছবির টপ র্যাঙ্কিং স্টার। আমি ওকে স্টার করেছিলাম, কিন্তু মেয়েটি বড় ভালো ছিল। ওর ব্যাংকে যেই 10 লাখ টাকা জমলো, আমি ওকে ফিল্ম লাইন থেকে সরিয়ে দিয়ে আহমেদাবাদের একটা ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দিলাম। হিন্দি ছবি আমি বেশি না দেখলেও শুভা পারেখের নাম শুনেছি এবং সিনেমা পত্রিকায় ওর প্রচুর ছবিও দেখেছি। সাহেব কিন্তু আর কিছু বললেন না। হঠাৎ গম্ভীর হয়ে গেলেন, আর একটিও কথা বললেন না। রঞ্জিতা গাড়ি থেকে নেমে যাওয়ার আগে হিম্মত ভাইয়ের হাতে এক কৌটো কিছু খাবার দিয়ে গিয়েছিল। বাড়ি পৌঁছে হিম্মত ভাই সেই কৌটোটি হাতে নিয়ে গাড়ি থেকে নেমে আমাকে বললেন, বোতলগুলো উপরে নিয়ে চলো। কাবার্ডের ওপর কাল যেখানে বোতলগুলো রেখেছিলে, এই বোতলগুলো তারই পাশে সাজিয়ে রাখো। বোতল ভর্তি বেতের বাস্কেটগুলো নিয়ে আমি ওপরে উঠলাম। 30টা বোতল আমি কাবার্ডের ওপর সাজিয়ে রাখলাম। তিনি দাঁড়িয়ে দেখলেন। বোতলগুলির দিকে হিম্মত ভাই এমনভাবে চেয়ে রইলেন যেন এগুলি তাঁর সন্তান। বোতল সাজানো শেষ হতেই তিনি বললেন, অসিত, তোমাকে এখনই একটা জরুরি কাজ করতে হবে। ভেতরের পকেটে হাত দিয়ে তিনি খামে ভরা একখানা চিঠি বার করলেন। বললেন, চিঠিখানা জরুরি। বড়দায় RMS-এ আমি নিজেই এখানে ডাকে দিতাম, কিন্তু রঞ্জিতা এসে পড়ায় আমি ভুলে গেছি। তুমি গাড়ি নিয়ে এখনই আবার বড়দা ফিরে যাও। চিঠিখানা খুব জরুরি। RMS ছাড়া আর কোথাও পোস্ট করবে না। সানি পোস্ট অফিস থেকে ক্লিয়ারেন্স হয়, এখনো 15 মিনিট বাকি আছে, ওখানে পোস্ট করে দেবো। তাহলে আমি তাই বলতাম, তুমি যদি বড়দা না যেতে পারো তো আমি নিজেই যাচ্ছি। না, তার না স্যার, আমি যাচ্ছি। আমি দেখেছিলাম কিনা যে 6টার মেল ভ্যান এখানে এসে চিঠি নিয়ে যায়, তাই আমি বলছিলাম। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। হিম্মত ভাইয়ের হাত থেকে আমি চিঠিখানা নিয়ে আমার শার্টের ভেতরের পকেটে রাখলাম। খামের ওপর ঠিকানা লেখা ছিল, রোহিত মেটা, মেটা অ্যান্ড দেশাই, সলিসিটার্স, G/129 ফিরোজ শাহ মেটা রোড, 8ম তল, বম্বে 400001। নিচে নেমে গাড়িতে উঠে বসল। মেজাজটা খারাপ ছিল। গাড়িটার একটা বল বেয়ারিং লুজ হয়ে গিয়েছিল। বড়দায় পৌঁছে বাস স্টেশনের কাছে একটা সার্ভিস স্টেশনে বেয়ারিংটা আগে ঠিক করিয়ে নিলুম। রোজই ভুলে যাই, কর্তাও বিরক্ত হন, তাই ওই কাজটা আগে সেরে নিলুম। খিদে পেয়েছিল। গুজরাটে এসে পর্যন্ত এখানকার বিখ্যাত শ্রীখণ্ড খাওয়া হয়নি। স্টেশনের ভেতরে বড়দা ডেয়ারি স্টলে শ্রীখণ্ড পাওয়া যায়।
ভাবলুম স্টেশনে যখন এসেইছি তখন আগে শ্রীখান্ড খেয়ে নিই, ফেরবার পথে RM এসে চিঠিখানা পোস্ট করে দেবো, পাশেই তো RM এস। কিন্তু সেদিন আমি চিঠি পোস্ট করতে ভুলেই গেলুম। কোনো বিষয়ে মনে মনে অনিচ্ছা থাকলে সে কাজে ভুল হয়। চিঠি ডাকে দেবার জন্য আমার বরোদা আসতে মোটেই ইচ্ছে ছিল না, সেই জন্য চিঠি পোস্ট করতে ভুলে গেলুম। ছানিতে গ্রিন পার্কে ফিরে আমি আমার গ্যারেজ ঘরে ঢুকে স্নান করে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম ভাঙল 7:30টায়। ঘুম থেকে উঠে জামা প্যান্ট পরে ফিটফাট হয়ে 8টা বাজতে 5 মিনিট বাকি থাকতে আমি হিম্মত ভাইয়ের ঘরের উদ্দেশ্যে বেরোলাম। মুখে সিগারেট যখন শেষ করলাম, ক্লক টাওয়ারের ঘড়িতে তখন 8টা বাজল। আমি হিম্মত ভাইয়ের দরজায় টোকা মারলাম, কারণ ঠিক 8টার সময় তিনি আমাকে তার ঘরে যেতে বলেছিলেন। কে? অসিত, ভেতরে এসো। দরজা খুলে আমি ভেতরে গেলাম। দেখলাম তিনি রাইটিং টেবিলের সামনে বসে রয়েছেন। টেবিলের ওপর স্কচ হুইস্কির একটা বোতল, পাশে একটা গ্লাসেও খানিকটা হুইস্কি রয়েছে। অ্যাস্ট্রে উপচে পড়ছে, কপালে ঘামের বিন্দু, চোখ চকচক করছে। ওই চেয়ারটায় বসো। চিঠিখানা ডাকে দিয়েছে তো? আমি বিমলুম মিথ্যে কথা বললাম। সে তো অনেকক্ষণ স্যার, চিঠি পোস্ট করে আমি 6:30টার মধ্যেই ফিরে এসেছি। থ্যাংক ইউ। স্মোক করবে? ড্রিঙ্ক করবে? না স্যার, ওসব অভ্যেস আমার নেই। বেঁচে গেছো। তোমাকে কেন আসতে বলেছি জানো? আমার স্ত্রীর সঙ্গে আমি কিছু কথা বলবো। আমি তোমাকে সাক্ষী রাখতে চাই। কথাগুলো মন দিয়ে শোনো, কারণ পরে হয়তো তোমাকে কোর্টে সাক্ষী দিতে হবে। তাহলে কি স্যার একটা টেপ রেকর্ডার নিয়ে আসবো? তার দরকার নেই, তুমি খালি চুপ করে কথাগুলো শুনে যাবে, কিছু মন্তব্য করবে না। তিনি নিজেই চেয়ার থেকে উঠে গিয়ে চন্দ্রাকে ডেকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে এসে নিজের চেয়ারে বসে চন্দ্রাকে বসতে বললেন। চন্দ্রা চেয়ারে বসবার সময় আমাকে দেখতে পেয়ে হিম্মত ভাইকে বললেন, তুমি তো বলে তোমার সঙ্গে আমার কথা আছে, তা ও এখানে কি করছে? চন্দ্রা, আমি ওকে আসতে বলেছি। তোমার সঙ্গে আমার যেসব কথা হবে তাতে আমি ওকে সাক্ষী রাখতে চাই। ও কিছু বলবে না বা করবে না, শুধু নীরব শ্রোতা। সিগারেট খাবে তো খাও। চন্দ্রা কিছু না বলে একটা সিগারেট ধরালো। আমি লক্ষ্য করলাম হিম্মত ভাইয়ের স্ত্রীর দিকে চেয়ে আছেন এক দৃষ্টে, কিন্তু চোখ মুখ থেকে ঘৃণা ফুটে বেরোচ্ছে। চন্দ্রা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ল, তারপর হিম্মত ভাইকে বলল, কি বলবে বলো। তোমাকে বেশিক্ষণ আটকাবো না চন্দ্রা। আগে ব্যাকগ্রাউন্ড মানে পশ্চাৎপটে এই ছোকরাকে একটু বলে নিই যে একটু ধৈর্য ধরো। ড্রিঙ্ক করবে? অসিত, আমার সামনে যে এই অপূর্ব সুন্দরীকে দেখছো, এর নাম চন্দ্রা। এর চরিত্র সমস্ত পাপকার্য জেনেই আমি ওকে 1.5 বছর আগে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম এত রূপ যে মেয়ের, সে মেয়ে কখনো অসৎ চরিত্র হতে পারে না। যদি কিছু হয়ে থাকে তাহলে সঙ্গদোষে হেরেছে। আমি ওকে ভালোবাসা দিয়ে সংশোধন করে নিতে পারবো। কিন্তু জানতুম না যে চন্দ্রা ভিন্ন ধাতুতে গড়া। আমি ব্যবসাদার মানুষ, প্রচুর ভ্রমণ করতে হয়, মোটরে, ট্রেনে, প্লেনে। অনেক সময় টেনশনে ভুগতে হয়, রক্তচাপ বেড়ে যায়। আমার হঠাৎ যদি কিছু হয়ে যায়, সেই জন্য ভালোবাসার নিদর্শন স্বরূপ আমি চন্দ্রার সঙ্গে 10 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স করে নিলাম। যেই প্রিমিয়াম জমা পড়লো, পলিসি হাতে এসে গেল, আর অমনি চন্দ্রার চরিত্র সঙ্গে সঙ্গে বদলে গেল। সে আমাকে জীবিত অপেক্ষা মৃত দেখতে চাইল। চন্দ্রা আমাকে 3 বার মারবার চেষ্টা করেছিল। একবার তো তুমি নিজেও দেখেছ। কি বলো অসিত? আমি কোনো উত্তর দিই না, চুপ করে থাকি। হিম্মত ভাই তো আমাকে বলেই দিয়েছিলেন তুমি শুধু শুনে যাবে, কোনো মন্তব্য করবে না। এই শোনো, এই মাতালের এইসব মাতলামো শুনবার না আমার কোনো সময় নেই। আমার ঘুম পাচ্ছে, আমি চললাম। দয়া করে আর একটু অপেক্ষা করো চন্দ্রা। তোমাকে আমি আর কখনো কোনো অনুরোধ করব না। আমার অতি প্রয়োজনীয় শেষ কথা এখনো বলা হয়নি। হিম্মত ভাই এবার একটা সিগারেট ধরিয়ে অন্য একটা গ্লাসে খানিকটা হুইস্কি ঢেলে চন্দ্রার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটুকু খেয়ে নাও, কারণ শীঘ্র তোমাকে, দেখ আস্তে আস্তেই বলি, ওইটুকু খেয়ে নাও। তারপর এই মহিলা আমার সঙ্গে এমন আচরণ করতে লাগলেন যে 3 মাসের মধ্যে আমি বোতলেরই দাস হয়ে পড়লাম। আমি আমার সমস্ত চিন্তা শক্তি হারিয়ে ফেললাম। 2 হাতে পয়সা ওড়াতে আরম্ভ করলাম। ব্যবসা জগতে আমার দুর্নাম রটতে লাগলো। নীতি নির্ধারণে পদে পদে ভুল করতে লাগলাম এবং অচিরে আমার পতন হলো। আমার পদ, আমার মান সম্মান ও মর্যাদা সবই হারালুম এবং আমি ঋণে আখণ্ড ডুবে গেলুম। আর ওদিকে চন্দ্রা তখন আমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে এবং বেলেল্লাপনার চূড়ান্ত করে যাচ্ছে।
কিন্তু চন্দ্রা তো আসলে মূর্খ। ও জানে আমি আমার বালিশের তলায় আমার রিভলভার রেখে শুই, মদ খেয়ে কতদিন অজ্ঞান হয়ে পড়ে থাকি। ও যদি আমার বালিশের তলা থেকে আমার রিভলভারটা বার করে আমার মাথায় গুলি করে নিজের আঙুলের ছাপ মুছে আমার লাশের পাশে রিভলভারটা ফেলে রাখতো, তাহলে পুলিশ, ইন্স্যুরেন্স কোম্পানি এবং জগৎসুদ্ধ মানুষ বিশ্বাস করতো যে মাতাল হিম্মত ভাইটা সুইসাইড করেছে। কারণ সুইসাইড করার অনেক কারণ ছিল। বাহ, বেশ বললে তো হিম্মত। তো তুমি সুইসাইড করলে আমি কি করে ইন্স্যুরেন্সের টাকা পাবো? এই জন্যই বললুম তুমি মূর্খ। ইন্স্যুরেন্স পলিসিখানা তোমাকে পড়তে দিয়েছিলাম, তাতে শর্তই দেওয়া আছে যে স্বাভাবিক মৃত্যু বা দুর্ঘটনা ঘটলে তো বটেই, এমনকি আমি যদি সুইসাইডও করি তাহলে তুমি টাকা পাবে। কিন্তু হায় মূর্খ নারী, তুমি আর সে সুযোগ পাবে না, কারণ আমি বম্বে গিয়ে আমার অ্যাটর্নি মারফত ওই সুইসাইড শর্তটি বাতিল করিয়ে এসেছি। অর্থাৎ আমি সুইসাইড করলে তুমি টাকা পাবে না, এবং পলিসি থেকে তোমার নামটাই বাদ দেওয়া হয়েছে। আমি বললে তুমি একটি পয়সাও পাবে না, এবং তোমার নামে যে বাড়িখানা আমি উইল করেছিলাম সে উইলও আমি বাতিল করে দিয়েছি। গিলাসের হুইস্কিটুকু চন্দ্রার খাওয়া হয়ে গিয়েছিল। সে আবার নিজেই বোতল থেকে আরেকটু হুইস্কি গ্লাসে ঢেলে নিল। এরপরেও চন্দ্রা তুমি কোনো রকম চালাকি করার চেষ্টা করো না। যে বিদেশি ইন্স্যুরেন্স কোম্পানিতে আমার ইন্স্যুরেন্স করা আছে তাদের একজন প্রতিনিধি আমেরিকান এক্সপ্রেস কোম্পানিতে আছে। ইন্স্যুরেন্স জগতে সে একজন দুঁদে লোকরূপে পরিচিত, অত্যন্ত চতুর, জাল ইন্স্যুরেন্স ধরতে সে ওস্তাদ। নাম তুমি শুনেছ বোধহয়, সেলিম আলী। তাকে আমি সব জানিয়েছি। খুব সাবধান, সে কমসে কম 17 জনকে জেলে পাঠিয়েছে, আর 3 জনের তো ফাঁসিই হয়েছে। সেলিম যদি ডিটেকটিভ হতো তাহলে পৃথিবী জোড়ার নাম করত। চন্দ্রা তার ব্লাউজের কয়েকটা বোতাম খুলে ফেলল। ওকে চন্দ্রা, কি করছো? তুমি কি জামা কাপড় খুলে ফেলবে নাকি? আমার কথাগুলো হজম করতে পারছো না বুঝি? বড্ড গরম। বেশ করছি, আমার ইচ্ছে হয় আমি সব খুলে ফেলবো। যা ইচ্ছে করো, কিন্তু শোনো চন্দ্রা, আমি প্রতিহিংসা নেব। আমি পুলিশকে বা কাউকে তোমার নামে অভিযোগ করব না, কিন্তু এমন কাজ করে যাব যে বাকি জীবন তোমাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। তবু আমি বলছি যে তুমি যদি একটু বুদ্ধি খাটাও তাহলে তোমার ইন্স্যুরেন্সের টাকা পেলেও পেতে পারো। আমি খুন হলেও তুমি টাকা পাবে। চন্দ্রা অবাক চোখে হিম্মত ভাইয়ের দিকে তাকিয়ে রইল। আমিও একটু নড়ে চড়ে বসলাম। হিম্মত ভাই মদ্যপান বন্ধ করেছিলেন। গিলাসের সুরাটুকু শেষ হয়ে গিয়েছিল। খালি গিলাসটা হাতে নিয়ে নাড়তে নাড়তে বলতে লাগলেন, আমার কোম্পানির সঙ্গে আমার সব সম্পর্ক মিটে গেছে। আমি এখন একটা জিরো ভিখিরি। কাল থেকেই পাওনাদারেরা আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমার পক্ষে এখন বেঁচে থাকা অসম্ভব। তাই আমি ঠিক করেছি আর কিছুদিন পরে এই ঘরের মধ্যেই আমি সুইসাইড করব। তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? মোটেই খারাপ হয়নি। সুইসাইড তো করবই, ভয় পেও না। মরবার আগে অ্যাসিড ঢেলে তোমার মুখটা আমি বিকৃত করে দেব না। তবে তুমি যদি চালাক হও তাহলে আমার সুইসাইড তুমি খুন বলে সাজিয়ে এখনো টাকা দাবি করতে পারো, কিন্তু সে বুদ্ধি তোমার নেই। অথচ কাজটা সহজ, এবং তা তোমাকে বলবো না। আমি মনে মনে ভাবছি হিম্মত ভাই কি পাগল হয়ে গেল নাকি? সে এসব কি বলছে? তোমার জন্য আমার দুঃখ হয় চন্দ্রা। ভালো হয়ে থাকলে তুমি 10 লাখ টাকা আর একটা মাত্র বাড়ি কেন, তুমি অনেক টাকার মালিক হতে পারতে, কিন্তু তোমাকে এখন বিক্রি করতে হবে। এই শোনো, আমার ভাবনা না তোমাকে ভাবতে হবে না। আমার এখন রূপ আছে, রূপের আগুনে অনেককে পোড়াবো। চন্দ্রা উঠে দাঁড়ালো আর যাওয়ার সময় এমন চোখে তাকালো যে চোখের কথার অর্থ হয়, আমি চললুম, তোমার যা ইচ্ছে করো, আমি জানি তোমার আত্মহত্যা করবার সাহস নেই। চন্দ্রা ঘর থেকে বেরিয়ে গেল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, লোকটা আমার সামনেই সুইসাইড করবে নাকি। আমি উঠে দাঁড়িয়ে বললাম, তাহলে আমিও যাই স্যার, আমাকে বোধহয় আপনার আর দরকার নেই। আজ আমি আমার গ্যারেজ ঘরেই শুতে যাচ্ছি। হিম্মত ভাইয়ের উত্তরের অপেক্ষা না করে আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজাটা ভিজিয়ে দিলাম। আমি যখন আমার ঘরের দরজায় পৌঁছেছি তখনই রিভলভারের আওয়াজটা শুনলাম। নির্জন বাড়িটা যেন কেঁপে উঠল, সেই সঙ্গে আমিও।
কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর নিজেকে সামলে নিয়ে চন্দ্রার ঘরের দিকে গেল। চন্দ্রা পাথরের মূর্তির মতো নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল। আমাকে দেখেই বলল, ঘরে গিয়ে ব্যাপারটা একবার দেখে এসো। ঘরে ঢুকে দেখি হিম্মত ভাই যে টেবিলে বসে আমার সঙ্গে কথা বলছিলেন, সেই টেবিলের সামনে সেই চেয়ারে বসেই মাথায় তার সেই .38 বোরের অটোমেটিক রিভলভারের নল ঠেকিয়ে গুলি করেছেন। ইতিমধ্যে একটা হাউসকোট পরে চন্দ্রাও ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। হিম্মত ভাইকে দেখেই বোঝা গেল তিনি মারা গেছেন। কবজি স্পর্শ করে নাড়ি পরীক্ষার আর প্রয়োজনই নেই। আমি সত্যিই ভয় পেয়েছিলাম নাকি দারুণ একটা উত্তেজনা তা ঠিক বুঝতে পারছিলাম না। বুক ঢিপঢিপ করছিল। ভয় বা উত্তেজনা যাই হয়ে থাকুক, চন্দ্রার প্রতি হিম্মত ভাইয়ের সেই কথাগুলো আমার মনে পড়ছিল। তবে তুমি যদি চালাক হও তাহলে আমার সুইসাইড তুমি খুন বলে সাজিয়ে এখনো টাকা দাবি করতে পারো, কিন্তু সে বুদ্ধি তোমার নেই। অথচ কাজটা সহজ, এবং তা তোমাকে বলবো। হিম্মত ভাইয়ের এই আত্মহত্যা কি করে খুন বলে চালাবো সে বুদ্ধি আমার মাথায় এসেছিল, এবং সেইভাবে কাজ করব কিনা এবং সেই কাজে চন্দ্রার সম্মতি পাবো কিনা তা নিয়েই আমি চিন্তা করছিল। সেই কথা চিন্তা করে আমি উত্তেজিত হয়েও থাকতে পারি। চন্দ্রা আর ঘরে ঢুকল না। দরজার কাছ থেকে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করল, মরেছে? হ্যাঁ, মারা গেছেন। মাতাল পাগল শয়তান! আমি তো ভাবছিলাম সুইসাইড করবার কোনো সাহসই হবে না, আমাকে আরো জ্বালাবে। চন্দ্রা আর কোনো কথা বলল না। ঘরে ঢুকে হিম্মত ভাইকে একবার দেখলও না, নিজের ঘরে ফিরে গেল। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল। ঘাম মোছবার জন্য রুমাল বার করবার জন্য পকেটে হাত দিয়ে দেখি অ্যাটর্নিকে লেখা হিম্মত ভাইয়ের সেই চিঠি, যে চিঠি আমাকে ডাকে দিতে বলেছিল এবং আমি ডাকে দিতে ভুলে গিয়েছিলাম। খামখানা আমি পকেট থেকে বার করে খুব সতর্কতার সঙ্গে সেটা খুলে চিঠিখানা বার করে পড়লাম। হিম্মত ভাই তার অ্যাটর্নি এবং বন্ধু রোহিত মেয়েটাকে লিখেছেন, মাই ডিয়ার রোহিত, তুমি যখন আমার চিঠি পাবে তখন আমি পরলোকে। খবরের কাগজের লোকেরাও আমাকে ভুলে না থাকলে ইতিমধ্যে খবরের কাগজে পড়ে থাকতে পারো। আমি তো তোমাকে সেদিন বলেই এসেছিলাম আমি সুইসাইড করব, এছাড়া আমার কোনো পথ নেই। এবং কেন সুইসাইড করলুম তাও তুমি ভালো করে জানো। আমার পতনের কারণ চন্দ্রা, তাকে আমি একটু শাস্তি দিতে চাই। তার জন্য আমি একটি পয়সাও রেখে যাচ্ছি না, এমনকি আমার জীবন বীমার পলিসি থেকে আত্মহত্যা শর্তটাও বাদ দিয়েছি, তাও তুমি জানো। যাই হোক, রূপসীর রূপের আড়ালে একটা শয়তান আছে। সেই শয়তান আমার আত্মহত্যা খুন বলে চালিয়ে জীবন বীমার টাকা দাবি করতে পারে, তবে এই কাজ সে একা করতে পারবে না। আমি তোমাকে আমার সুপার কাম সেক্রেটারি অসিত চৌধুরীর কথা বলেছি। চন্দ্রা তার সাহায্য নিতে পারে। অসিত সম্পূর্ণ নির্দোষ। আমি সুইসাইড করব এ কথা আমি অসিতের সামনে চন্দ্রাকে বলে যাব। চন্দ্রা যদি অসিতকে বিপদে ফেলার চেষ্টা করে তাহলে তুমি আমার এই চিঠি পুলিশকে দেখাবে, এই আমার অনুরোধ। চন্দ্রার কি হবে না হবে সেজন্য আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, তবে সে নিশ্চিত আমার মতো আরেকটা মূর্খকে পাকড়াও করে তাকে শুষে খাওয়ার চেষ্টা করবে। তোমরা আমাকে ক্ষমা করো। এতেই হিম্মত ভাই শাহ। চন্দ্রা যে আবার কখন ঘরের দরজায় ফিরে এসেছে তা আমি লক্ষ্য করিনি। সিগারেটের গন্ধ পেয়ে টের পেলাম। চিঠিখানা পড়ে আমি মনে মনে পুলকিত হলাম। চিঠিখানা আমি তখন পকেটে ভরছিলাম। চন্দ্রা আমাকে জিজ্ঞাসা করল, কি পড়ছিলে? আমি যেন তার কথা শুনতেই পাইনি। আমি তার কথার কোনো উত্তরই দিলাম না। শোনো, এখনই একজন ডাক্তার দেখা দরকার, যেটা পুলিশকেও তো খবর দিতে হবে। আমি টেলিফোন করি। আমাকে একটু ভাবতে দাও। উনি যে আত্মহত্যা করলেন সে কথা লিখে রেখে যাননি। পুলিশ বিশ্বাস নাও করতে পারে। ওর রিভলভারে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে কি না কে বলতে পারে। না পাওয়া গেলে পুলিশ আমাদেরই সন্দেহ করবে। কিন্তু অসিত পুলিশকে তো জানাতেই হবে। আমি তখন ভেবে ফেলেছি, হিম্মত ভাইয়ের রিভলভারটা যদি লুকিয়ে ফেলি তাহলে এটা খুন বলে প্রমাণ করা সহজ হবে, এবং সেক্ষেত্রে চন্দ্রা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে টাকাও দাবি করতে পারবে। আর আমার নিজের রক্ষা কবচ তো আমার পকেটেই রয়েছে, রোহিত মেটাকে লেখা হিম্মত ভাই সাহেব চিঠি। আমি চন্দ্রাকে বললাম, অত ব্যস্ত হয়েও না, পুলিশ আমাদের ছাড়বে না। ডাক্তার এসে বলবে
ঠিক কোন সময়ে হিম্মত ভাই মরেছে এবং তখন আমরা দুজনেই বাড়িতে ছিলাম। পুলিশ এটাকে ষড়যন্ত্রও বলতে পারে। অথচ আমরা যদি এটা খুন বলে চালাতে পারি তাহলে আমরা ইন্স্যুরেন্সের 10 লাখ টাকা দাবি করতেও পারি। অনেক কিছু দরকার ও ভাববার আছে। আমরা পুলিশকে বলতে ও প্রমাণ করতে পারি যে হিম্মত ভাই মারা যাওয়ার সময় আমরা এই বাড়িতেই ছিলাম না এবং সেই সুযোগে হিম্মত ভাইয়ের কোনো পাওনাদার বা শত্রু তাকে হত্যা করেছে। তাহলে আমাদের লাভ ছাড়া ক্ষতি নেই। ভেবে দেখো চন্দ্রা, 1000, 2000 নয়, 10 লাখ। লোভ সামলানো কঠিন। চন্দ্রার মুখ উজ্জ্বল হলো। সে তার ঘরে আবার ফিরে গেল। আমি হিম্মত ভাইয়ের মৃতদেহের সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলাম এখন আমাকে ধাপে ধাপে কি কি কাজ করতে হবে। পরে আমি ভেবেছিলাম একটা টেপ রেকর্ডার যদি লুকিয়ে রাখতাম আর সেই সঙ্গে রিভলভারটা লুকিয়ে রেখে রোহিত মেয়েটার চিঠিখানা সেই রাত্রেই ডাকে দিয়ে দিত, তাহলে কিন্তু আমি তা করলাম না। আমি যা করলাম তাতে 1 ঘন্টার কিছু বেশি সময় লাগলো। চন্দ্রার ঘরে ঢুকে দেখি সে নাইট ল্যাম্প ছাড়া সব আলো নিভিয়ে দিয়ে মাথার দিকে অনেকগুলো বালিশ জড়ো করে আধশোয়া অবস্থায় সিগারেট টানছে। হাউস কোটের বুকের 2টো বোতাম খোলা আর ওদিকে হাঁটুর নিচে নেমে গেছে। আমি ঘরে ঢুকতেই চন্দ্রা জিজ্ঞেস করল, এতক্ষণ ওই মুখ পোড়ার ঘরে কি করছিলে? চন্দ্রার এত ঘৃণা কেন? কণ্ঠস্বরে এত শ্লেষই বা কেন? তার স্বামী তার তো কোনো ক্ষতি করতে চায়নি। যা ঘটল তার জন্য সে তো নিজেই দায়ী। আমি তার দিকে যেভাবে চাইলুম তাতে সে বুঝল এখন ঝগড়া বা তর্কাতর্কি করবার সময় নয়। আমি খাটের একপাশে বসে ওর প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরিয়ে বললাম, তোমার স্বামীর একটা কথা মনে আছে? তিনি বলেছিলেন তুমি যদি আমার আত্মহত্যাটাকে হত্যা বলে চালাতে পারো তাহলে টাকাটা পেয়ে যেতে পারো। আমি এতক্ষণ সেই ব্যবস্থাই করছিলাম। কিসব পাগলের মতো বকছ অসিত? এসব কাজ খুব বিপজ্জনক। পুলিশ ঠিক খুঁজে বার করবে। পুলিশকে তুমি চেনো না। আর এই মুখ পড়াটা আমাদের জন্য ফাঁদ পেতে গেছে। আত্মহত্যা নয় প্রমাণ করতে গিয়ে সে লাস্টে হত্যাকারী প্রমাণিত হয়ে যাব। তার মধ্যে যদি ওর রিভলভারটা গায়েব করে দিই তাহলে তো পুলিশ আমাকেই সন্দেহ করবে। না 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 না, এইসব কাজে দরকার নেই। আর তাছাড়া পুলিশ ঠিক একটা মোটিভ খুঁজে বার করবে। তারপর তো এই সর্বনেশে 10 লক্ষ টাকা। তাছাড়া বাড়িতে তো সেই সময় আর কেউ ছিলও না আমরা ছাড়া। না 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 না, ওই পথে গিয়ে কাজ নেই। আমি সেসব ভেবেছি চন্দ্রা। কম টাকা তো নয়, 10 লক্ষ টাকা। তবে আমাকে অর্ধেক অর্থাৎ 5 লক্ষ তোমাকে দিতেই হবে। তুমি কি করছোটা কি? তোমার মতলবটা কি বলো তো? আমার প্রথম মতলব হলো পুলিশের চোখে ধুলো দেওয়া। খুন এ বাড়িতেই হয়নি এবং খুনের সময় আমরা দুজনে এ বাড়িতেই ছিলাম না। আমি হয়তো ছিলাম কিন্তু তুমি বা হিম্মত ভাই এখানে ছিলেন। তুমি হিম্মত ভাইকে নিয়ে কোথাও যাচ্ছিলে। পথে তোমাদের কোনো শত্রু তোমাদের গাড়ি আটক করে, তোমার হাত পা মুখ বেঁধে একটা নির্জন বাড়িতে ফেলে রেখে হিম্মত ভাইকে খুন করে রাস্তায় বা কোনো বাড়িতে ফেলে রেখে গিয়েছিল। আমি তারই ব্যবস্থা করেছি। এই দেখো অসিত, প্রথম দিন তোমাকে দেখে আমার মনে হয়েছিল তুমি বেশ বোকা, কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি একটা আস্ত গারল। সব তুমি যা বলছো না সেগুলো ডিটেকটিভ বইতে পড়তে বেশ ভালো লাগে, কিন্তু বাস্তব জীবনে সেগুলো ঘটে না। আমি অত সহজে 5 লাখ টাকা তো ছেড়ে দেবো না। আর তাছাড়া তোমাকেও আমি ছাড়ছি না। আমি হিম্মত ভাইয়ের বডি কিচেনে ডিপ ফ্রিজ ক্যাবিনেটের মধ্যে ভরে ফেলেছি। সঙ্গে সঙ্গে মৃত্যু অর্থাৎ হার্টের কাজ থেমে যাওয়ার ফলে টেবিলের ওপর বেশি রক্ত পড়েনি। আমি সেই ব্লটার পুড়িয়ে দিয়েছি, ছাইয়ের চিহ্নও রাখিনি। ডিপ ফ্রিজে থাকার ফলে লাশ বুঝবে না, যাকে বলে রিগার মর্টিস, তারও লক্ষণ দেখা দেবে না। তারপর আমরা যেদিন সুবিধে মতো লাশ বার করব সেদিন দেহ থেকে রক্ত বেরোতে আরম্ভ করবে, রিগার মর্টিসও আরম্ভ হবে। এই হলো আমার প্ল্যান। তবে পুলিশ ও ইন্স্যুরেন্স কোম্পানির ঝামেলা পোয়াতে হবে। সেসব আমি করব। আমি তো হিম্মত ভাইয়ের প্রাইভেট সেক্রেটারি। আর ডিপ ফ্রিজ সম্বন্ধে আমার অভিজ্ঞতাও আছে। কিন্তু আমি এখন থাকবো কোথায়? এই বাড়িতেই থাকবে। তোমার স্বামী হঠাৎ কোথাও চলে গেছে। আমরা আরও একটা কাজ করতে পারি। কয়েকদিন পরে ডিপ ফ্রিজ থেকে ওর লাশ বার করে কোথাও রেখে আসবো, সেই সঙ্গে তার রিভলভারটাও। ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়ে দেবো হিম্মত ভাই সুইসাইড করেছে। ইন্স্যুরেন্স কোম্পানিকে তাহলে আর টাকা দিতে হবে না। তুমি কোনো বিপদেও পড়লে না। তাও করা যেতে পারে যদি তুমি ভয় পেয়ে থাকো এবং ঝুঁকি নিতে না চাও। পুলিশের চেয়েও তো আরো ভয়ঙ্কর ইন্স্যুরেন্স কোম্পানির
ওই সেলিম আলী লোকটা ভীষণ ধূর্ত, আমাদেরকেই খুনি বলবে। তাহলে এই দেখো, হিম্মত ভাই যে সুইসাইড করেছে তার প্রমাণ এই চিঠি। সেই চিঠিখানা তার অ্যাটর্নি রোহিত মেহতাকে লিখেছিল। চিঠিখানা আমাকে ডাকে দিতে বলেছিল, কিন্তু আমি ডাকে দিতে ভুলে গিয়েছিলাম। নেহাতি বিপদে পড়লে এই চিঠি আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখাবো। চিঠিতে কি লেখা আছে দাও তো পড়ে দেখি। এই চিঠি আমি তোমার হাতে দেব না, আমি পড়ে শোনাচ্ছি, তুমি শোনো। চিঠিখানা আমি চন্দ্রাকে পড়ে শোনালাম। চিঠির বিষয়বস্তু শুনে চন্দ্রা বলল, অসিত, ওই চিঠিখানা কিন্তু আমার চাই। না চন্দ্রা, ও চিঠি আমি তোমাকে দেব না। ভাগ্যিস চিঠিখানা ডাকে দিতে ভুলে গিয়েছিল। চিঠিখানা আমার রক্ষা কবচ। পরে যদি তুমি আমাকে 10 লাখ টাকার ভাগ দিতে না চাও, তখন আমি এই চিঠি ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখিয়ে বলবো যে হিম্মত ভাই খুন হননি, তিনি সুইসাইড করেছিলেন। অতএব তার পরিবর্তিত শর্ত অনুসারে জীবন বীমার টাকা তার স্ত্রী দাবি করতে পারেন না। তবু না, চিঠিখানা আমার চাই অসিত। অসিত, চিঠিখানা আমাকে দাও। এসো আমার কাছে, আমার বুকে এসো। তোমার বুকে আমি যেতে পারি চন্দ্রা, তাই বলে এই চিঠি আমি তোমাকে দেব না। এই চিঠিখানা আমি আমার ব্যাংকের লকারে জমা রাখবো, এবং ভবিষ্যতেও এই চিঠি আমি তোমাকে দেব না। তাহলে তুমি এই চিঠিখানা আমাকে কিছুতেই তো দেবে না অসিত? তার মুখের রেখাগুলো কঠিন হয়। সে তার খাট থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে বসে চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়াতে আরম্ভ করে। চন্দ্রার মুখের ভাব ভালো নয়। হঠাৎ সে চুল আঁচড়াতে লাগলো কেন? আমার কেমন সন্দেহ হলো। আমি চুপিসারে ওর ঠিক পেছনে গিয়ে দাঁড়াই। আয়নায় ও আমাকে দেখতে পেয়ে বলল, চিঠিটা আমায় দিলে ভালো করতে অসিত। বলতে বলতে চন্দ্রা চিরুনিখানা টেবিলের ওপর নামিয়ে রাখে। চন্দ্রার কথা বলার ভঙ্গিতে আমার সন্দেহ হয় ওর কোনো বদমতলব আছে। চন্দ্রার ড্রেসিং টেবিলের দ্বিতীয় ড্রয়ারখানা খোলে। ড্রয়ার খোলার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই রিভলভারটা ও তুলে নেবার আগেই আমি চন্দ্রার হাত চেপে ধরি। চন্দ্রা বোধহয় এককালে জুজুৎসু শিখেছিল, পুরুষকে ঘায়েল করবার প্যাঁচ আয়ত্ত করেছিল। সে নানাভাবে আমাকে কাবু করার চেষ্টা করলো। আমি দুর্বল হলে চন্দ্রা আমাকে মেঝেতে ফেলে দিত, কিন্তু সে গায়ের জোরে আমার সঙ্গে পারবে কেন? এই ধস্তাধস্তির ফলে চন্দ্রাকে পাওয়ার ইচ্ছে আমার আরও বেড়ে উঠল। ঠেলতে ঠেলতে আমি তাকে তার বিছানায় নিয়ে গিয়ে ফেললাম এবং তার বুকের ওপর চেপে বসলাম। চন্দ্রা প্রবল বাধা দিতে থাকে, কিন্তু ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে আত্মসমর্পণ করল। তোমার সাথে পারা গেল না অসিত। তুমি চিঠিটাও দিলে না, আমাকেও উপভোগ করলে। সত্যি চন্দ্রা, এমন আনন্দ আমি জীবনে খুব কমই উপভোগ করেছি। এখন তুমি নিশ্চিন্ত হয়ে নির্ভয়ে ঘুমো। আমি তোমার রিভলভারটাও নিয়ে যাচ্ছি। এবার যা করবার আমি করব, তবে তোমার সঙ্গে পরামর্শ করেই করব। আমি কাল লাঞ্চের আগে তোমার সঙ্গে কথা বলবো। আমি সকালে কিছু কাজে বেরোবো, ফিরে এসে তোমার হাতের রান্না খাবো, খেতে খেতে কথা বলবো। পরদিন সকালে সুরাট ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে আমি ব্যাংকের লকারে চিঠিখানা, হিম্মত ভাই ও চন্দ্রার রিভলভার দুটো ভালো করে প্যাক করে জমা রাখলাম। হিম্মত ভাই যে হঠাৎ অদৃশ্য হয়ে গেল, এই প্রশ্ন আমাকে অনেকেই করতে পারে। তার পাওনাদাররা তো বটেই। অনেকে বাড়িতে এসে জিজ্ঞাসা করবে হিম্মত ভাই কোথায় গেল। আমি ঠিক করলাম তাদের বলবো হিম্মত ভাই কয়েকটি আরব রাষ্ট্র থেকে কয়েক রকম মাল সরবরাহের প্রস্তাব পেয়েছে। হিম্মত ভাই নতুন কোম্পানি গঠন করবে, সেই বিষয়ে কথা বলতে হিম্মত ভাই প্রথমে সৌদি আরব এবং পরে কুয়েত ও শারজাহ যাবে। দেখুন না, হিম্মত ভাই ব্যবসা জগতে আবার ফিরে আসবে। কচ্ছ এলাকায় একরকম দুষ্প্রাপ্য ধাতুর সন্ধান পাওয়া গেছে। সেই ধাতুর সম্বন্ধে মেক্সিকো এবং জাপান অত্যন্ত আগ্রহী। এই বিষয়ে প্রাথমিক ব্যয়ভার ওই দুই দেশ গ্রহণ করতে রাজি হয়েছে। হিম্মত ভাই এই বিষয়ে গুজরাট সরকার ও ভারত সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন। আপনারা বড়জোর মাসখানেকের মধ্যেই হিম্মত ভাইয়ের নতুন অফিস দেখতে পাবেন। লাঞ্চের কিছু আগে আমি গ্রিন পার্কে ফিরে চন্দ্রার ঘরে ঢুকলাম। চন্দ্রা ঘরে ছিল না, কিচেনে ছিল। সে কিছু রান্না করছিল। আমাকে দেখে বলল, তুমি ঘরে গিয়ে বসো, আমি আসছি। এখনই খেতে বসবে নাকি একটু পরে? না, তুমি কিচেন থেকে এসো, তোমার সঙ্গে কয়েকটা প্রাথমিক আলোচনা করবার আছে, তারপর খেতে বসবো। 10 মিনিট পরেই চন্দ্রা এলো। একটা সিগারেট ধরিয়ে জিজ্ঞাসা করল, চিঠিখানা কি করলে? আরে চিঠির কথা তুমি ভুলতে পারছো না? না,
চিঠি নিরাপদেই আছে। চিঠির কথা এখন থাক, আগে আমাকে বলো তুমি আমার দলে কিনা এবং আমি যা করতে চাই তা করব কিনা। বেশ, আমি তোমার দলে। কি করতে চাও বলো। আজ শনিবার, কাল রবিবার, এই দুটো দিন আমি বাদ দিচ্ছি, কিন্তু সোম মঙ্গলবার থেকে জানাজানি হয়ে যাবে যে হিম্মত ভাই তার পুরনো অফিসে আর বসছে না। তখন লোকে বাড়িতে ফোন করবে বা আসবে, পাওনাদাররাও আসবে। পাওনাদারদের আমি ঠেকাবো, তবু হাতে কিছু টাকা রাখতে হবে। আমি 1000-5 দিতে পারি, তুমি কত দেবে? কিন্তু এখনই অত টাকা কোথায় পাবো? কেন, তোমার ক্যাডিল্যাকখানা বেচে দাও না। এই বরোদা শহরেই আরব দেশের দালাল আছে, তারা নগদ টাকায় গাড়ি কিনে বুলসার বা ভেরাবেলে নিয়ে যাবে। সেখান থেকে তারা গাড়ি আরবে চালান করে দেবে, সে দায়িত্ব তাদের। যদি রাজি থাকো তো আজ রাত্রেই 1,00,000 টাকা পেয়ে যাবে। বেশ, আমি রাজি, কিন্তু আমার নগদ টাকা চাই। সে ব্যবস্থা হবে। তারপর শোনো, তোমার একজন আয়া রাখা দরকার। এ বাড়িতে শুধু তুমি আর আমি আছি, এটা লোকে সন্দেহের চোখে দেখবে, আমাদের সম্পর্ক সম্বন্ধে সন্দেহ করবে। আমি একটি মেয়ে ঠিক করে দিতে পারি যে তোমার ঘরের সব কাজ করে দেবে। সে লেখাপড়াও জানে, কিন্তু আয়া সেজে থাকবে। এটা কি একান্তই দরকার? নিশ্চয়ই, সব দিক দিয়ে আমরা নিজেদের সন্দেহ মুক্ত রাখতে চাই। তারপর শোনো, কয়েকদিন পরে তুমি আহমেদাবাদে একটা নার্সিংহোমের সঙ্গে কথা বলবে যে তোমার স্বামী বিদেশ থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন, চিকিৎসার দরকার। আহমেদাবাদে কেন? বড়দাতেও তো ভালো নার্সিংহোম আছে। হ্যাঁ, তা আছে, কিন্তু তোমার স্বামী অ্যালকোহলিজমে ভুগছে। অতিরিক্ত সুরাপানের ফলে এখন আর নেশা হয় না, কিন্তু শরীরে নানান রকম বিকৃতি ঘটে থাকে। একেই বলে অ্যালকোহলিজম। সে রোগের চিকিৎসার উপযুক্ত নার্সিংহোম বড়োদায় নেই, আহমেদাবাদে আছে। ফোনে কথা বলে তুমি ভর্তি করার একটা তারিখও ঠিক করবে। তারপর আমরা দুজনে ডিপ ফ্রিজ থেকে হিম্মত ভাইয়ের লাশ বার করে গাড়িতে তুলে একদিন রাত্রে আহমেদাবাদ যাত্রা করব, এবং পরদিন কোথাও হিম্মত ভাইয়ের লাশ পাওয়া যাবে এবং তোমাকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় কোনো একটা বাড়িতে পাওয়া যাবে। এইসবের খুঁটিনাটি আমরা পরে ঠিক করব। চল, এখন খাবে চল। আরেকটা কাজ করতে হবে অসিত, হিম্মত ভাইয়ের মোট ঋণের পরিমাণটা জানতে হবে। হিম্মত ভাইয়ের অফিস থেকে অনেক কাগজপত্র তার অফিস থেকে আমাকে দিয়ে তো বাড়িতে আনিয়েছে, সেই কাগজগুলো দেখতে হবে। আমি যে মেয়েটিকে ঠিক করে দেবো সেসব কাজ সাজিয়ে এই কাজটা করতে পারবে, আমিও তার সঙ্গে বসবো। হিম্মতের অ্যাটর্নি রোহিত মিটা নিশ্চয়ই সব জানে। তাকে তো আমি বোম্বেতে ফোন করতেই পারি। আর তাছাড়া ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, মধুর বলতে পারো। বেশ, তুমি তাহলে রোহিতের সঙ্গে কথা বলো। রোহিতকে এ কথাও বলবে যে হিম্মত ভাই নতুন ব্যবসায় নামছে, সে ক্যাপিটালিস্ট পেয়েছে। প্রাথমিক আলোচনা করতে ইস্ট আফ্রিকা আর মিডল ইস্টে গেছে। যে সম্পত্তি আছে সেসব বেচে সব ঋণ শোধ হবে কিনা তার একটা স্টেটমেন্ট যেন রোহিত করে রাখে। হিম্মত ভাইয়ের ইচ্ছে সে হেড অফিস গোয়া অথবা বোম্বেতে করবে। এই কথাটাও জানিও যে চেক আপ বা চিকিৎসার জন্য হিম্মত ভাইকে কিছুদিনের জন্য তাকে আহমেদাবাদে একটা নার্সিংহোমে পাঠানো হবে। কিন্তু অসিত, আমি রোহিতকে আপাতত কিছু জানালাম না। না চন্দ্রা, ওটা দরকার, কারণ পুলিশ নিশ্চয়ই হিম্মত ভাইয়ের অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করবে। অ্যাটর্নিকে অন্ধকারে রাখা উচিত হবে না। তুমি যে আয়া রাখবে বলছো, সে কোন ঘরে থাকবে? কেন, তোমার বাথরুমের ওপাশে করিডোরের শেষে যে ছোট ঘরখানা আছে সেই ঘরে থাকবে। তাকে কিন্তু বলা হবে বাড়ির কর্তা অসুস্থ, তিনি 3 তলায় ছাদের ঘরে থাকেন, তাকে বিরক্ত করার ডাক্তারের নিষেধ। সেই জন্য 3 তলায় যাওয়ার দরজা তালা বন্ধ করে রাখা হয়, তবে তুমি ও আমি তাঁর সব তদারক করি। সে যদি ডিপ ফ্রিজ খোলে তালা বন্ধ করে রাখবে নাকি? না চন্দ্রা, ডিপ ফ্রিজে কেউ তালা বন্ধ করে রাখে না, তাহলেই তার সন্দেহ হবে। সে যাতে সহসা ডিপ ফ্রিজ খুলে না ফেলে সেই জন্য আমি হিম্মত ভাইয়ের অফিস থেকে আনা সব কটা মদের বোতল ডিপ ফ্রিজের উপর সাজিয়ে রাখবো। তবে যে মেয়েটিকে আমি আনবো সে কম কথা বলে এবং সব কিছুতে তার কৌতূহল অত নেই। মেয়েটিকে তোমার কোনো প্রেমিকা নাকি? আরে না, আমি আগে যে অফিসে কাজ করতাম না সেই অফিসের ট্রেনও। প্রীতি পারেকের বোন সুমতি পারেক, বছর 22-24 বয়স হবে, সব কাজ করবে। প্রীতি আমাকে বলেছিল ওর একটা চাকরি জোগাড় করে দিতে। লাঞ্চ খেতে খেতে এই সব আলোচনা হলো। চন্দ্রাকে আমি বললাম আমি আবার গ্যারেজের ওপরে নিজের ঘরে ফিরে যাব। আরেকটা কথা, বিকেলে আমি বিউইক গাড়িখানা নিয়ে একবার বেরোবো। কেন, ক্যাডিল্যাকটা নিয়ে যাবে না? সে কাল, আমি আরবের দালালের সঙ্গে আগে যোগাযোগ করি, তারপর বিউইকটা নিয়ে বেরোতে যাচ্ছি, কারণ গাড়িটা আমি চালিয়ে একবার দেখে নিতে চাই যে সব ঠিকঠাক আছে কিনা। তারপরে গাড়ির লাগেজ বুটটা বেশ বড়, হিম্মত ভাইয়ের বডি ওই গাড়ি করেই পাচার করতে চাই। তাছাড়া একটা পরিত্যক্ত খালি বাংলো বাড়ি
এখন থেকে দেখে রাখতে হবে যেখানে তোমাকে বন্দি করে রাখা যাবে। বাড়িটা নির্জন জায়গায় হতে হবে, অথচ কাছে রাস্তা বা অন্য বাড়ি থাকবে যাতে তুমি চিৎকার করলে বা আওয়াজ করলে অন্য লোকে শুনতে পায়। দেখো আমার কিন্তু সাহস হচ্ছে না। হ্যাঁ, তবে এত দূর যখন এগিয়ে গেছি তখন পিছিয়ে আসার সম্ভব নয়। বডিটাকে যে ডিপ ফ্রিজে রাখা হয়েছে এটাই যা। আচ্ছা শোনো না, আমার মনে হয় যে হিমত সুইসাইড করার পর আমরা যদি শুধু রিভলভারটা লুকিয়ে রাখতাম তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হতো। ও যে সুইসাইড করেছে সেটা অ্যাটর্নিকে লিখে জানালেও কিছুটা তো আমাদের হাতেই রয়েছে। বাড়িতে থাকলেও খুন যে আমি করেছি তা পুলিশের পক্ষে প্রমাণ করা সম্ভব হতো না। আমি সে ব্যবস্থা করেই রাখতে পারতাম। আমার এমন কিছু লাভারও আছে যারা মিথ্যে সাক্ষী দিতেও রাজি। তারা বলতো যে তারা অমুক সময় অমুক জায়গায় আমায় দেখেছে, আর এসব বলে আমি হিমত ভাইয়ের যে মৃত্যুর সময় বাড়িতে ছিলাম সেটাও আমি ডিনাই করতেই পারতাম। সে কাজ তো এখনো আমরা করতে পারি, কিন্তু তবুও পুলিশ তোমাকে তো ছাড়তো না। বলতো হিম্মত ভাইকে খুন নিজে না করলেও তুমি কাউকে দিয়ে করিয়েছো, কারণ তোমার মোটিভ আছে। তাছাড়া ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট সেলিম আলী যেরকম ধূর্ত ও তুখোর লোক বলছো, সে তোমাকে ঠিকই জব্দ করতো, তোমার সাজা হয়ে যেত, টাকাও পেতে না। তুমি কি ডিপ ফ্রিজ খুলে দেখেছো নাকি? দেখেছি, লাশের অবস্থা বেশ ভালোই আছে। শোনো, যা করবা না তাড়াতাড়ি করো তো, বেশি দেরি করো না। আমি আবার রাত্রে তোমার সঙ্গে কথা বলবো। আর হ্যাঁ শোনো না, যদি পারো তো সেই মেয়েটাকে খবর দাও, কাল সকাল কিংবা আজকে এলেই ভালো। ভালো কথা মনে করিয়ে দিয়েছো। আমি প্রীতি পারেখকে একবার ফোন করছি। প্রমাণ করো খুন এই পর্বটি এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব খুব শিগগির আপনাদের জন্য। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কৌশিক, শৈবাল, বিবেক, পারবিতা ও অমৃতার সাথে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে খুব শিগগির পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।